শ্বশুরবাড়িতে আজই শেষ দিন তিতিরের। শেষমেশ বাধ্য হলো 2 বছরের সংসার ছেড়ে আসতে। বিয়ের 2 বছর পেরোলেও তিতিরের স্বামী রাহান সেই যে বিয়ের 3 দিনের মাথায় হঠাৎ বার্তায় মিশনের খবরে বাড়ি ছেড়েছিল আর ফেরেনি। সে একজন আর্মি অফিসার, তার কোনো খবরও কারো জানা নেই। সেদিনটা ছিল তিতির ও রাহানের বৌভাতের দিন। শ্বশুরবাড়ির আশেপাশের প্রতিবেশীরা প্রতিনিয়তই কানাঘুষা করে, এমনকি তিতিরের চরিত্র নিয়ে প্রশ্নও তোলে। এতদিন মুখ বুজে সব মেনে নিয়েছিল, কারণ তার বাবা সমতুল্য শ্বশুর ছিলেন, তার মনোবল। কিন্তু সেই মানুষটা যে আর নেই। গতকালই যে তাকে চিরতরে হারিয়ে ফেলেছে। অন্ধকার কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে এসেছে, তাই এই বাড়িতে আর থাকার মতো শক্তি বা আশা পেল না। কার আশাই বা থাকবে? রাহানের, যে কিনা নতুন বউকে বিয়ে করেই ফেলে রেখে গেছে, আর খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেনি। তার অপেক্ষায় শাশুড়িমা ননাসও সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। বাড়িতে দেবরের বিয়ে ঠিক হয়েছে। দেবরের বউ বিয়ে করে বাড়ি এলে হয়তো সেও সেই দলে যোগ দিবে, তাই চলে আসায় সমীচীন মনে করল। তিতিরের শ্বশুর বাবা অসুস্থ হওয়ার পর থেকে তার শাশুড়ি বিগত 6 মাস যাবৎ উঠতে বসতে খুদ ধরে ও খোঁটা দেয়। তাদের নজরে হয়তো তিতি অপয়া, অলক্ষণী মেয়ে হবেই বা নয় কেন, সবার চোখে তো তাই। নয়তো বিয়ে করে আসার পর বৌভাতের দিনই স্বামী লাপাত্তা হয়, শ্বশুর শয্যাশায়ী হয়। বাবার বাড়িতেও বাবা ভাই বেঁচে নেই, মাও ভাবি আছে। 8 মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি জীবিত হয়েও যেন মৃতের মতো। আর মা তো হাই প্রেশার ও ডায়াবেটিসের রোগী। তাদের খরচ তিতির 2টা টিউশনি করে চালায়। এই টিউশনি করা নিয়েও কম কথা শুনতে হয় না। রাত করে বাড়ি ফিরে বলে আশেপাশের মানুষজন কুৎসা রটায়, স্বামী নিখোঁজ, আর বউটাকে দেখো ঢ্যাং ঢ্যাং করে বাইরে ঘুরে বেড়ায়। রাত দিন নেই বাড়ি ফেরার। দেখো কি নতুন কোনো আশিক জুটিয়েছে হয়তো, না হলে স্বামীর জন্য কষ্ট তো দেখা যায় না, দিব্যি আনন্দে আছে। ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছে বটে, মেডিকেলে পড়াচ্ছে, আবার এমন অপয়া মেয়েকে বাড়িতেও রেখেছে। আমি হলে কবে ঘাট ধরে বের করে দিতাম। এসব শুনতে শুনতে তিতিরের আর গায়ে লাগে না। প্রথম প্রথম দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদত, তখন শাশুড়ি রোকেয়া বেগম এসে বুকে আগলেও নিত। কিন্তু সময়ের পরিক্রমায় আশেপাশের বাহিরের আবরণ বিচারক মানুষদের মতো সেও তিতিরের ভেতরটা দেখা ছেড়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা তো যাতায়াত লেগেই থাকে বাড়িতে, তারা সান্ত্বনা দেওয়ার বাহানায় পুরনো ঘাতে লবণ লাগিয়ে যায়। আস্তে আস্তে শাশুড়িমাও বদলে গেলেন। শ্বশুর বাবা ব্যতীত তিতিরের দিকটা বুঝার যেন কেউ চেষ্টাই করতো না। হাতের মেহেদির রং শুকানোর আগেই বিচ্ছেদ, তখনও তো জানতো না তার অদৃষ্টে সাময়িক বিচ্ছেদকে দীর্ঘস্থায়ীতে রূপান্তরিত করা হবে। অপেক্ষা তো সে কম করেনি। 1-1.5 মাস পেরোতেই হাসি খুশি তিতিরের ঠোঁট কোলের হাসি যেন মূর্ছে যেতে লাগলো। সারাদিন মন মরা হয়ে থাকা ও বিকেল হলে ছাদে গিয়ে হাঁটু ছড়ানো চুলগুলো ছেড়ে নির্নিমেষ অম্বর পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, এসব দেখে তিতিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও শ্বশুর বাবা ওকে পড়াশোনায় ব্যস্ত করার কথা ভাবে। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলে সব ভুলে থাকবে। তাছাড়া তিতিরের এইচএসসি রেজাল্টও খুব ভালো। এক প্রকার জোর করে তিতিরের শ্বশুর মোহাম্মদ ওসমান আলী তিতিরকে মেডিকেল কলেজের ফর্ম ফিল আপ করায়। লেখাপড়া ভালো হতে শেষ সময়ে রাত দিন এক করে পড়ালেখা করে মেডিকেলের ভর্তি পরীক্ষা দেয়। অতঃপর ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পায়। সে সময় জোর করে মেডিকেলে ভর্তি করেছিল বলেই তার পড়ালেখার সুযোগ হয়েছে। এইচএসসির পরে বাবা মা ভালো ছেলেও ঘর পেয়ে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই তিনি জীবিত থাকা অবস্থায় শত অবহেলা অবজ্ঞা লাঞ্ছনার শিকার হয়েও থেকে গেছিল। এখন সেই মানুষটা জীবিত নেই। তার শেষ সময় তিতির যেটুকু পেরেছে সেবা শুশ্রূষা করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তির আগেই ফরিদপুরের মেডিকেলে এসে পড়েছিল। পেছনে ঘুরে বাড়িটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিতির ট্রলি হাতে বেরিয়ে এলো। তার এখানের সময় যে ফুরিয়ে গেছে। আধা ঘন্টার মধ্যেই নিজের বাবার তৈরি করা একতলা বাড়িটার সামনে রিক্সা থেকে নামে। কলিং বেল চাপ দিলে তিতিরের মা নাজমা বেগম দরজা খুলে মেয়েকে ট্রলি হাতে দেখে মলিন হেসে দরজা ছেড়ে দেন। তিতিরও মাকে জোরপূর্বক হাসি উপহার দেয়। তিতির ট্রলিটা রেখে বলে, হিয়া কই মা? একটু ঘুমিয়েছে, মেয়েটা খেতে পারে না জানিসই তো, খেলেই বমি হয়। ও আচ্ছা, আমি ওর জন্য কিছু রান্না করি তবে। তিতিরের মা মেয়েকে নিষেধ করে বললেন, মাত্রই এসেছিস, একটু রেস্ট কর, আজ তো ক্লাসে যাসনি, রেস্ট কর। আমি একটু পর রিয়ার জন্য সবজি দিয়ে নরম খিচুড়ি রান্নাই করতাম। তিতির হালকা হেসে মাকে সোফায় বসিয়ে বলে, কিছু হবে না, তুমি গিয়ে রেস্ট করো, আমি রান্না করছি। পারবি তুই? আরে হ্যাঁ মা, ওই বাড়িতে প্রতিদিন রাতের জন্য রান্না, শুক্রবার রান্না তো আমিই করি। তিতির মুখ ফুসকে বলে ফেলে, এখন নিজেই চুপ হয়ে গেছে। আর তো যাওয়া হবে না সেখানে, সব ছেড়ে এসেছে যে। নাজমা বেগম মেয়ের মাথায় হাত রেখে মলিন কণ্ঠে বলেন, আমাদের জন্যই আজ তোকে এই দিনটা দেখতে হলো। তোর বাবা তখন অসুস্থ হয়ে গিয়েছিলেন বলে সময় থাকতে কন্যার বিয়ে দিতে চাইছিলেন,
কে জানতো এত ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার পরেও। বাদ দাও না মা, সবকিছু সবার জন্য হয় না। আমি চাই চাল ডাল সবজি ঠিক করি। তোকে লোকমুখে অনেক বাজে কথা শুনতে হয়, তাই না? মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে পীড়াদায়ক প্রশ্নে জবাবে বলে, লোকমুখে তো কত কিছুই বলে, সব কি আমরা করি? আশেপাশের মানুষ রাস্তায় দেখলেই বাজে কথা বলে। পাড়ার মোড়ের বখাটে সুজনও কথা শোনায়, সে তো এখন ফুলে ফেঁপে উঠেছে। ভয়েই হয়। হিয়া 8 মাসের অন্তঃসত্ত্বা, এখন তুইও এসেছিস। দুইটা যুবতী মেয়ে নিয়ে একা থাকাটা যেন সমাজের চক্ষুশূল। বাড়ির আশেপাশে প্রায়ই সুজন পলাশদের ঘুরতে দেখা যায়। তুমি চিন্তা করো না তো মা, ওদের কাজই এইসব। এই সুজনের হুমকি ধামকির জন্য বাবা আমার বিয়ে করিয়েছিলেন, তাও জানি আমি। এখন আজকে আসার পথেও সে অশ্লীল ভাষা প্রয়োগ করেছিল। নাজমা বেগম চিন্তিত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমার ভয় যে আরো বেড়ে গেল। কি করব আমি? তোদের নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারলে শান্তি পেতাম। কে জানতো আমার ছেলে মেয়েদের জীবনেই যে এমন হবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। মা বাদ দাও না, হয়ে গেছে যা হওয়ার। সন্ধে হয়ে যাচ্ছে, ইহাকে ঘুম থেকে তোলো। তিতির হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে চাল ডাল ধুয়ে চুলোয় চড়িয়ে দেয়। তারপর সন্ধ্যা হলে মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে যাওয়া ধরলেই কলিং বেল বেজে ওঠে। নাজমা বেগম আচমকায় আটকে ওঠেন। তিতির দরজা খোলার জন্য অগ্রসর হলে ওর মা বাধা দিয়ে ভীত কণ্ঠে বলেন, আগে ব্যালকনি দিয়ে গেটের বাইরে দেখে নে। প্রায় সুজন পলাশরা কলিং বেল চাপে, গেটে লাথিও দেয় না খুললে। সন্ধ্যার পরে সব করে। হিয়ার উপরে নজর পলাশের। তিতির ওর মায়ের কথা অনুযায়ী বারান্দা দিয়ে দেখে নিল। মাকে এসে আশ্বস্ত করে বলল, মনে হচ্ছে না সুজন পলাশরা। অন্ধকারে গেটের বাইরে কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় না সুজনরা হবে। দরজাটা খুলে দেখে আসি কি আসলো। নাজমা বেগমের মনের ভয় পুরোপুরি কাটেনি। সন্ধ্যা হলেই তার মনে ভয় হতে থাকে। তিতির মাকে দেখে নিয়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে কেচি গেটের কাছে গিয়ে দেখে বাহিরে বড় ব্যাগ কাঁধে একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে তার একটা ছোট বক্স। তিতিরকে দেখে লোকটা বলল, আপনি তানুজানু তিতির? ম্যাম, আপনার নামে একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল? আমি তো কোনো কিছু অর্ডার করিনি। হোম ডেলিভারি দেওয়ার জন্য এমন কিছুই তো অর্ডার করিনি আমি। তিতিরের পাল্টা প্রশ্নে লোকটা বলে, আমরা তো জানি না ম্যাম। আপনার পার্সেলের জন্য গুগল ম্যাপে ঠিকানা দেওয়া ছিল, কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া ছিল না। হোম ডেলিভারিতে পার্সেল এসেছে। তিতিরের মনে সন্দেহের দানা পাকে। সন্দিহান কণ্ঠে বলে, প্রেরকের নাম পরিচয় কি? সরি ম্যাম, আপনি পার্সেলটা রিসিভ করে নিজেই দেখে নিন। তিতির আর কথা না বাড়ি পার্সেলটা নিয়ে নিল। পার্সেলের গায়ে নাম পরিচয় লেখা নেই। লোকটা চলে গেলে তিতির গেট লাগিয়ে বাসায় এসে পার্সেলের বক্সটা খুলে দেখে তাতে একটা গহনার বক্স ও একটা খাম। গহনার বক্সটা তার চেনা তো হবেই, কারণ তার বিয়ের সময় তার শাশুড়ি এই বক্সটা দিয়েছিল। বক্সটা খুলে দেখলো তাতে তার শ্বশুরের দেওয়া একজোড়া বালা ও বিয়ের পরদিন রাহানের দেয়া গলার চেন ও কানের দুল। এইসব সে আসার সময় শাশুড়ির ওয়ার্ড্রপের উপর নীরবে খুলে রেখে এসেছিল। দীর্ঘশ্বাস ফেলল তিতির। এসব ফেরত পাঠানোর কারণ বুঝলো না। এবার খামটা খুলল। খামের ভিতর একটা চেক, তাতে 2.5 লক্ষ টাকার অ্যামাউন্ট। তিতির আর কাল বিলম্ব না করে তার শাশুড়ির নম্বরে ফোন করে। রোকেয়া বেগম হয়তো ফোনের অপেক্ষাতেই ছিলেন। রিং হওয়া মাত্রই রিসিভ হয়। তিতির সালাম বিনিময় করে বলেন, মা আপনি ওগুলো পাঠালেন কেন? দেখো তিথি, তোমার স্বামীর কোনো খোঁজ নেই এবং শ্বশুরও আর বেঁচে নেই। তোমার বিয়ের দিনমোহরের 4 লক্ষ টাকা ছিল। দিনমোহরের 4 লক্ষ টাকার আয়ত্তে এই গয়নাগুলোও ছিল। খুব কম সময়ের মধ্যে বিয়ে হওয়াতে তখন বেশি গয়না গড়াতে পারেনি, কিন্তু আমার ছেলে তোমার দিনমোহরের টাকা আগেই তার বাবার কাছে দিয়ে রেখেছিল। আজ তুমি বাড়ি ছেড়েছো, তাই তোমার হক তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলের নামে যা আছে তাও তুমি চাইলে অধিকারে নিয়ে আসতে পারো। না মা, তার দরকার পড়বে না। আপনার ছেলেই নেই তো আমি তার সম্পত্তি দিয়ে কি করব? আমাদের তো কোনো সন্তানও নেই। 2 বছরে মিশন থেকে ফিরলো না। হেডকোয়ার্টারেও তার কোনো খবর জানে না। সে মিশন শেষে কোথায় গেছে কেউ জানে না। সবটাই ভাগ্য আমার। রোকেয়া বেগম বলেন, ভালো থেকো। এতদিন গালমন্দ করেছি, না চাইতেও করেছি। তোমার ভবিষ্যৎ ভালো হোক, অতীতের ছায়া না পড়ুক।
তিতিরও আর কথা বাড়ালো না। শ্বশুর বাবা মারা যাওয়ার পর শাশুড়িমা আজকেই ফোনে তার সাথে এটুকু কথা বললেন। কাল থেকে তিনি তিতিরকে কিচ্ছুটি বলেননি। তিতির উপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিজের সব হতাশা উড়িয়ে দিতে চাইল। সে প্রাণ খুলে বাঁচতে চায়। তিতিরের মা নাজমা বেগম তিতিরের সব কথাই শুনেছেন। তিনি মৌন রইলেন, মেয়েকে নিজে নিজে সামলে নিতে দিলেন। শ্রাবণের শেষ সপ্তাহ, আকাশে প্রায়শই মেঘের আনাগোনা, ক্ষণে ক্ষণে মেঘের দল ফাঁকা গর্জন করে ওঠে। তিতির খিচুড়ির অবস্থা দেখে বুঝলো পানি আরেকটু শুকাবে, তাই বাগারের জন্য আগে থেকে পেঁয়াজ রসুন কাটছে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে। সবাইকে বুঝাতে চাইছে এই জলের ধারা পেঁয়াজ কাটার দরুন। আজ সে সব ছেড়ে এসেছে। মায়ের চোখ তো আর ফাঁকি দিতে পারে না। নাজমা বেগম ঠিক বুঝে গেলেন। মেয়ের হাত থেকে জোর করে পেঁয়াজ নিয়ে নিজে কাটতে আরম্ভ করলেন আর বললেন, ছাদের দরজাটা বাড়ি দিচ্ছে, একটু যা দেখে আয়। দুপুরে মেঘ ডাকছিল বলে তড়িঘড়ি করে আচারের বয়ামগুলো আনার সময় মনে হয় লাগাইনি। আমার হাঁটুতে ব্যথা করছে, তুই যা দেখ একটু। তিতির নিঃশব্দে ছাদে সিঁড়িতে উঠল। ছাদের দরজা ভিড়ানোই ছিল। ধীর পায়ে ছাদের ভেজা মেঝেতে পা রাখলো। কেমন অদ্ভুত শিহরণ। মাঝ বরাবর গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রশস্ত করে আকাশপানে মুখ করে নয়নজোড়া মুদিত করল। বিয়ের রাতে তিতির রাহান আসার আগেই ঘুমিয়ে পড়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষার 2 দিন পরেই বিয়েটা হয়, তার জন্য ক্লান্তি একটু বেশি। তাছাড়া রাত 1:30টা অবধি অপেক্ষায় জেগেছিল। পরে না পারতে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল। পরদিন সকালে উঠে দেখে হাতের চুড়ি ও গলার হারগুলো খুলে পাশের টেবিলে রাখা। পাশ ফিরে রাহানকে ঘুমন্ত অবস্থায় দেখেই বুঝেছে রাহান এগুলা খুলে দিয়েছে যাতে ঠিকমতো ঘুমাতে পারে। তিতিরের কিশোরী মনে তখন প্রথম প্রখর ভালো লাগার উদ্রেক ঘটে। কলেজের 2-1 বান্ধবীর মুখে বিয়ের প্রথম রাত নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সে ভয়ে ছিল। সেদিন আরও একবার রাহান তিতিরকে রক্ষা করেছিল। যখন শাড়ি পরে ছাদ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল, তখনই রাহান তাকে বাহুডোরে আগলে নিয়েছিল। তারপর রাহানের বন্ধুত্বের প্রস্তাব, সবকিছুই তিতিরকে মুগ্ধ করছিল। কিন্তু কে জানতো ওগুলোই শেষ। দীর্ঘশ্বাস ফেলল তিতির। নেত্রকোণ বেয়ে গড়ালো নোনা জল। এই স্মৃতিগুলোই তার 2 বছরের অপেক্ষার সঙ্গী। আর্মি হেডকোয়ার্টার থেকেও কোনো খোঁজ দিতে পারছে না। হঠাৎ ডুকরে কেঁদে উঠে জড়ানো স্বরে বলতে থাকে, আমার সাথে কেন এইসব হয়? স্বামী, বাবা, ভাই, তারপর শ্বশুর বাবা, সবাই কেন আমায় একা করে চলে যায়? হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। মাও হিয়াকে হারাইতে চাই না। আমার আপন বলতে তো ওরাই আছে। খোলা আকাশের নিচে কিছুক্ষণ দুঃখ বিলাস করে গায়ে গুড়ি বৃষ্টির ছাট লাগা মাত্রই চোখ মুছে উঠে দাঁড়ায়। অতঃপর ছাদের দরজা লাগিয়ে নেমে আসে। বাসায় ঢুকে দেখে মা হিয়াকে খাবার টেবিলে এনে বসিয়েছেন। তিতির গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আর মাত্র 1 মাস, তারপর আমাদের সোনামণি চলে আসবে। হিয়া মলিন হেসে বলল, আমার বাচ্চাটা জন্মের আগেই এতিম হয়ে গেল। ঠিকই আছে, মাও এতিম, বাচ্চাও এতিম, কি মিল। চুপ, একদম মাঝে মাঝে বকবি না। এসব ভেবে নিজেকে কষ্ট দিবি না। কষ্ট? ওটা নিজেই আমার কাছে আসে। নিজের চোখের সামনে নিজ স্বামীকে খুন হতে দেখেছি। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না রে, ইচ্ছাকৃত ছিল। হিয়ার কথার প্রত্যুত্তরে তাচ্ছিল্য করে তিতির বলে, ইনভেস্টিগেশন তো হচ্ছে না, কিছুই করার নেই রে। টাকা ছড়ালে সব হতো, কিন্তু যেখানে বেঁচে আছি কোনো মতে সেখানে আবার কি করার আছে? আর নাজমা বেগমকে আসতে দেখে হিয়া ও তিতির চুপ করে গেল। 3 জনের জন্য খিচুড়ি ও ডিম ভাজা করে এনেছেন। খাওয়ার মাঝপথে আবারও কলিং বেলের শব্দে হিয়া আটকে ওঠে। তিতির বিরক্তি নিয়ে বলে, আবার কে? তিতির উঠে যেতে ধরলে হিয়া তোতলানো স্বরে বলে, যাস না তিতির, তুই যে এসেছিস ওরা খবর পেয়ে গেছে। খবর পাবে কি? আমাকে আসতেই দেখেছে। টিকিট না খুলে দেখে আসি কে এসেছে। হিয়া ও নাজমা বেগমকে কিছু বলতে না দিয়ে দরজা খুলে উকি দিয়ে দেখে বাহিরে কেউ নেই। আর একটু ভালো করে দেখতে সিঁড়িঘরে বাতি জ্বালালো। কেচি গেটের কাছ পর্যন্ত গিয়ে দেখে ফিরে আসবে তখনই দেখে একটা খামটা গেটের ফাঁকা দিয়ে হাতড়ে নিল। ওটা নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাবার টেবিলের কাছে এসে বলে, এটা পেলাম, কেউ ছিল না। খুলে দেখ। তিতির খামটা খুললো। অতঃপর যা দেখলো অবাক না হয়ে পারল না। তিতির পাখি সুখ পাখি হয়ে এই নীড়হারা তিতির পাখিকে নিজের নীড়ের সম্রাজ্ঞী করতেও প্রস্তুত। উপমাতে হয়তো বিরক্ত হচ্ছেন, থাক সেসব বাদ দিন। আপনার নতুন গন্তব্য আপনাকে হাতছানি দিচ্ছে। ছেড়ে দিন এই ফরিদপুর শহর, চলে আসুন ময়মনসিংহতে। আপনার মেডিকেল মাইগ্রেট করাও সম্ভব। ময়মনসিংহ মেডিকেলেই তো চান্স পেয়েছিলেন। আপনি অসুস্থ সমাজের সাথে লড়তে লড়তে আরো হতাশ হবেন। এটি আপনার শুভাকাঙ্ক্ষী।
তিতির হতবাক হয়ে আছে চিঠিটার দিকে। হুট করে তার শুভাকাঙ্ক্ষী কোথা থেকে উদয় হলো। তিতিরের কুঞ্চিত ভ্রু দেখে নাজমা বেগম ও হিয়া একে অপরের দিকে কিছু না বুঝে তাকায়। হিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে? কি লেখা কাগজে? তিতির কাগজটা হিয়ার হাতে দেয়। হিয়া লেখাগুলো পড়ে বলে, কে হতে পারে? জানি না। আচ্ছা, তুই টেনশন করিস না, খেতে বস, পরে দেখা যাবে। তিতির কাগজটা রেখে খেতে বসে। সকালে ঘুম থেকে উঠে তিতির রাতের বানানো রুটি ছেঁকে ও সবজি গরম করে বক্সে ভরে দৌড় দিয়েছে। সকাল 8টায় ক্লাস। আজ তার কিছুটা দেরি হয়ে গেছে দূরত্ব অনুযায়ী। বড় রাস্তায় এসে বাসের জন্য অপেক্ষা করে। এদিকে হাতে আর আধা ঘন্টা মতো আছে। বাস পেয়ে উঠে পড়ে। প্রায় 25 মিনিট পর গন্তব্যে পৌঁছে হড়বড়িয়ে রোড ক্রস করতে নিবে তখনই একটা গাড়ির সামনে পড়তে বাঁচে। ভাগ্যিস জিপ গাড়িটির ড্রাইভার হার্ট ব্রেক করেছিল। লোকটা হাত দিয়ে যেতে ইশারা করলে তিতির দৌড়ে চলে যায়। তিতির যাওয়ার পর লোকটা গাড়ি রাস্তার সাইড নিয়ে দাঁড় করায়। মেডিকেল ভবনের গেটের দিকে চেয়ে স্বগতোক্তি করে, আপনাকে চাওয়ার এই অন্যায় মনোবাসনা নিয়ে নিজের মনেই কুড়ে কুড়ে মরি। অন্যের স্ত্রী জানা সত্ত্বেও 6 মাস আগে আপনাকে এক ঝলক দেখে নিজের দৃষ্টি সংযত করাও দায় হয়ে পড়েছিল। অতঃপর খুব দ্রুত আপনার শহর ছেড়েছিলাম। আবারও আপনার শহরে আপনার সাথে দেখা। জানি না অদৃষ্টে কি আছে, যদি এই কায়নাতের মালিক চায় তবে। লোকটি গাড়ির সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে ঢোক গিলে নেয়। যাওয়ার আগে আরেকবার মেডিকেল কলেজের গেটের দিকে দৃষ্টি বুলিয়ে গাড়ি স্টার্ট করে চলে যায়। টানা 2 ঘন্টা ক্লাস শেষে সময় হয়েছে নাস্তা খাওয়ার। নাস্তা খাওয়ার মাঝে মৃদুলা ও ইতি এসে হাজির। ইতি বলে, আজ তুই এখন নাস্তা করছিস? তুই তো সকালে নাস্তা না করে আসিস না। আজ দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে নাস্তা খেয়ে আসতে পারিনি। মৃদুলা বলে, শুনলাম তোর শ্বশুর পরশুদিন সকালে হসপিটালে নিয়ে আসার পর মারা গেছে। সবার কি অবস্থা এখন? তিতির দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু বৃদ্ধাঙ্গুলি দ্বারা মুছে নিয়ে বলে, মৃত বাড়িতে যেমন থাকে তেমনি আছে হয়তো। তোকে আজ আসতে দিল না? মানে কাল তো আসিসনি। তাছাড়া তোর শাশুড়ি তো তোকে এখন আর ভালো নজরে দেখেন না। তোর শ্বশুরই সবসময় তোর পক্ষে ছিল। তিতির মলিন কণ্ঠে বলে, আমি ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে এসেছি। যদি নিয়তি আমায় সেখানে নেওয়াই হয় তবে সেটা নিয়তির উপরেই না হয় ছেড়ে দিলাম। মৃদুলা ইতি অবাক হয়ে সমস্বরে বলে, কি বলিস? চলে এসেছিস? হুট করে চলে আসি? ওরা কিছু বলেছে? না, ওরা কেউ কিছুই বলেনি। আমারই মন টানছিল না। বাবা জীবিত থাকা অবধি তার সম্মান রক্ষার্থে বাড়ি ছাড়িনি, কিন্তু এখন যখন তিনি নেই আর তাদের ছেলেরও কোনো খোঁজ নেই, তখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মা ভাবির সাথে থাকতে চাই। আমরা তিনজনই তিনজনের আপন। এখন কয়দিন পর পুচকু আসবে, ওকে সুন্দরভাবে বড় করতে হবে। ভাইয়ার শেষ চিহ্ন ও। ওদের আমি সব বিপদ থেকে বাঁচাতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দিক। আমিন। মৃদুলা ইতির একসাথে বলাতে তিতির মুচকি হাসে। তারপর কিছুক্ষণ একসাথে পরের ক্লাসের পড়া পড়ে ক্লাসের জন্য যায়। রোকেয়া বেগমকে তার বড় মেয়ে ওহি বলছে। রোকেয়া বেগমের পরিবর্তন দেখে ওহি বলে, তিতির যে বাবার মৃত্যুর পরের দিন চলে গেল তা নিয়ে প্রতিবেশীরা কানাঘুষা করছে। কেউ বলছে আমরা তাড়িয়ে দিয়েছি, কেউ বলছে আমরা অত্যাচার করতাম, আবার বলছে নতুন কাউকে জুটিয়েছে তাই চলে গিয়েছে। বলুক না, যার গুণগান গায় তারই বদনাম করতে বেশ সময় লাগে না। আমার কানেও তো কম বদনাম করেনি। আমিও তখন দিশেহারা হয়ে কি করেছি বুঝি নাই। স্বামী সন্তান তো সব গেল। মা, তুমি তিতিরের হয়ে কথা বলছো? আমি শিওর তোমার বড় ছেলের বউ পছন্দ হয়নি বলে বাড়ি ফিরছে না। না হলে রাহানের মতো চৌকস আর্মি অফিসার গায়েব হয় নাকি? থাম ওহি, আমার আর ভালো লাগছে না। ওহি মাকে অন্যমনা দেখে ছেলের পিছনে উঠে চলে গেল। রোকেয়া বেগম ভাবলেশীন বসে রইলেন। ক্লাস শেষ হলে তিতির ওর মাকে ফোন করেন হিয়াকে চেক আপের জন্য। তিতির ফোন করে বলে, তোমরা কত দূর? আমার তো লাঞ্চ টাইম চলছে। আরে সিএনজি পাচ্ছিলাম না, তোর কথা ঠিক মতো বুঝতেছি না। আমরা পথেই আছি, বেশিক্ষণ লাগবে না। এই বলে নাজমা বেগম ফোন কেটে দিলেন। তিতির আগেই ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছে, এখন ওরা ঠিকমতো এসে পৌঁছালেই দেখিয়ে নিবে। ডাক্তারের চেম্বারে বসে আছে তিতির ও হিয়া। নাজমা বেগম বাহিরে বসে আছেন। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলেন, আমরা ভেবে দেখি ম্যাম। তিতির এই বলে হিয়াকে নিয়ে উঠে আসে। হিয়া সিজার করতে ভয় পায় তা তিতির জানে। বাহিরে এসে হিয়া ভীতু কণ্ঠে বলে, মরে গেলে যাব, কিন্তু সিজার করব না প্লিজ। ডক্টররা তো কিছু হলেই সিজার করতে বলে।
তিতির ওকে শান্ত করতে বলে, দেখ, বাসায় কোনো ছেলে মানুষ নেই, আমি ক্লাসে থাকি। মার তুই লেবার পেইন উঠলে মা তো দিশেহারা হয়ে পড়বে। হলে হোক, সিজার করব না। আচ্ছা থাম, বাসায় যা, এক সপ্তাহ দেখি। নাজমা বেগমকে নিয়ে হিয়া বাড়ি ফিরে গেল। তিতিরের বিকেলে ক্লাস আছে, ক্লাস শেষে একটা টিউশন করে ফিরবে। সপ্তাহে 4 দিন করে 2টা টিউশন করায়। রাত 8টার দিকে তিতির বাড়ির রাস্তায় এসেছে। ফেরার পথে এক বিশ্বস্ত সিএনজি ড্রাইভারকে বলে এসেছে যেন যে কোনো সময় ফোন দিলে পাওয়া যায়, সাথে কিছু বাজারও করেছে। হঠাৎ মনে পড়ে ঘরে ডিম শেষ হয়ে গিয়েছে, তাই মোড়ের দোকানে গেল ডিম কিনতে। আকাশের অবস্থাও ভালো না, মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে ডিম কিনে পেছনে ঘোরা মাত্রই দেখে সুজন কেমন বিশ্রী দৃষ্টিতে তিতিরকে পা থেকে মাথা পর্যন্ত চোখ ঘোরাচ্ছে। টুথপিক দিয়ে তার পান খাওয়া দাঁত খোঁচাচ্ছে। তিতির ভয়ে ওড়নাটা আরেকটু টেনে নিয়ে পাশ দিয়ে চলে যেতেই সুজন হাত ছাড়ে। ওই কই যাও টিয়া পাখি, একটু বসো, চা পান খাও। এখন তো আর ভাতারের বাড়িতে থাকো না। অবশ্য তোমার ভাতার তো বিয়ার 2 দিন না হইতেই ফুরুত। রাগে দাঁত খিচে নিল তিতির। ওড়না খামচে ধরে আছে, এদের মুখের উপর বাক্য দ্বারা জবাব দিলে আরো পার পেয়ে যাবে। তিতিরের মা আগেই তিতিরকে এদের সাথে মুখ লাগতে নিষেধ করে দিয়েছেন। এমনিতে এদের উৎপাতে ভয়ের শেষ নেই, তাই কোনো প্রত্যুত্তর না করে সোজা দ্রুত হেঁটে চলে এসেছে। বাড়ি ফেরা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। টেবিলের উপর সব রেখে ফ্রেশ হতে গেল। মা রান্না করছে এবং তার শেষের পথে। তিতির ফ্রেশ হয়ে হিয়ার সাথে বসে একটু পড়া পড়ে। হিয়াও পড়ছিল। অলস বসে থাকার চেয়ে পুরনো পড়াও ভালো। রাত 9টার দিকে এই মুষল ধারা বৃষ্টির মধ্যে কলিং বেল বেজে ওঠে। এবার তিতির সহ সবাই ভয় পেয়ে ওঠে। রাস্তার ঘটনাটা মনে পড়ে যায়। বৃষ্টির জন্য রাস্তাঘাট নীরব। সুজন পলাশরা কি সেই সুযোগে এসেছে? নাজমা বেগম ভয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেছেন। প্রথমবার কলিং বেল বাজার মিনিট 2 পর আবারও বেজে ওঠে। তিতির রান্নাঘরে গিয়ে বটি তুলে দরজার দিকে যায়। দরজা খুলে সিঁড়িঘরের বাতি জ্বালিয়ে কেচি গেটের কাছে যায়। একজনের অবয়ব দেখা যাচ্ছে। কেচি গেটের কাছের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তিতির ঢোক গিলে বলে, কে কে ওখানে? আমি মাশরাফি ইকবাল। তিতির ভ্রু কুঞ্চন করে উকি ঝুঁকি দিল, তবুও লোকটির মুখদর্শন হলো না। ঝড় বৃষ্টির রাত, মনে ভয়ভীতি যেন জেঁকে বসেছে। তার উপর পুরুষালী কণ্ঠস্বর। সিঁড়ির ঘরের বাতিটাও টিমটিম করে জ্বলছে। বোঝাই যাচ্ছে যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। তিতিরের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। মনে কিঞ্চিত সাহস সঞ্চার করে নিভে যাওয়া কণ্ঠস্বরে হালকা জোরালো করল, মাশরাফি ইকবাল কে? অপরপক্ষ থেকে জবাব এলো, ম্যাম, আমি বিপদে পড়েছি। আমার জিপটার ইঞ্জিন চালু হচ্ছে না। কাছে মেকানিকের কাছে দিয়ে এসেছে। এখন এই ঝুম বৃষ্টিতে পুরো দমভর ভিজে গেছে। প্লিজ যদি একটু সাহায্য করতেন। তিতির ভাবনায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। বৃষ্টি প্রায় 2 ঘন্টা যাবৎ লাগাতার হচ্ছে। লোকটা ভিজে গেছে বুঝতে পারছে, কিন্তু এক অচেনা লোককে বাড়িতে কিভাবে আশ্রয় দিবে, যেখানে বাড়িতে পুরুষ কেউ নেই। তিতিরের ভাবনার মাঝে লোকটা পরপর 2 বার হাঁচি দিয়ে ফেলেছে। লোকটা জড়ানো স্বরে বলে ওঠে, ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আমি গেটের কাছে এখানে বৃষ্টি থামা অবধি দাঁড়াই। এখানে বৃষ্টির ছাট কম লাগছে। তিতির কিছুক্ষণ নীরব থাকে। লোকটার কথাবার্তায় ভদ্রতা পরিলক্ষিত, তাই কিছুটা মায়া লাগলো। তিতির বলল, আপনি গেটের ভেতরে এসে অপেক্ষা করতে পারেন। বৃষ্টিতে খুব তীব্র, আমি চাবি নিয়ে আসছি। তিতির বাড়ির ভিতর ঢুকে ফ্রিজের উপর থেকে চাবি নিয়ে যাওয়া ধরলোর মা জিজ্ঞাসা করেন, কে এসেছে? তুই চাবি নিয়ে কই যাচ্ছিস? একজন লোক বৃষ্টিতে ভিজে একটু আশ্রয় চাইছে, তাকে সিঁড়ির ওখানে চেয়ার নিয়ে দেব। বৃষ্টি থামলে চলে যাবেন। নাজমা বেগম অবাক হয়ে বলেন, পাগল হয়েছিস তুই? বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আর তুই এক লোককে বাড়িতে আনতে চাইছিস? তিতির ওর মাকে বোঝাতে চাইলেন, মা বোঝার চেষ্টা করো, উনি ভেজে চুপচুপে পুরো। বাইরেই তো বসবেন। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে উনি যাতে অসুস্থ না হয় সেই দিকটা দেখাও তো আমার দায়িত্ব। তুই আছিস তোর দায়িত্ব নিয়ে, সে তোর পেশেন্ট না। মা থামো, অত চিন্তা করো না। বাইরেই বসাবো, দরজা লাগানো থাকবে। লোকটা সাহায্য চেয়েছেন, এখন সামান্য আশ্রয় না দিলে কেমন দেখায় বলো তো? যা মন চায় কর। নাজমা বেগম আবার রান্নাঘরের দিকে গেলেন। তিতির কেচি গেটে তালা খুলে লোকটাকে ভেতরে ঢোকার জন্য বলতেই সিঁড়ির ঘরের বাতিটা ফিউজ হয়ে গেল। আলো আধারিতে মুখোমুখি 2 জন। তিতি অপ্রস্তুত হয়, ধীর কণ্ঠে বলল, আমি একটা চেয়ার আর মোমবাতি এনে দিচ্ছি, আপনি অপেক্ষা করুন। মাশরিফ এই অন্ধকারে মৌন সম্মতি দেয়। তিতির বাড়ির ভেতরে ঢুকে একটা চেয়ার দিয়ে যায়, সাথে ছোট কাঠের চৌকি। মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে, অতঃপর কাঠের ছোট চৌকিতে রেখে বলে, আর কিছু লাগলে জানাবেন। মাশরিফের কণ্ঠ এমনিতেও রুদ্ধ হয়ে গেছে। ভদ্রতা সূচক জবাব দেয়, জি। তিতির বাড়ির ভেতরে চলে এসে দরজাটা হালকা ফাঁকা করে রাখে। তিতিরের মা রাতের খাবারের জন্য ডাক দিলে তিতির মাকে আস্তে করে বলে, মা দেখো, বাইরের লোকটাকে কিছু খাবার দিলে ভালো হতো।
আমরা খাচ্ছি, সে খাচ্ছে না, কেমন দেখায় না, অতিথির মতো তো। নাজমা বেগম ব্যাপারটায় ভাবলেন, অতঃপর বললেন, মাছ তো আমি 3 পিসই রান্না করেছি, এখন দিব কিভাবে? আচ্ছা, আমার পিসটা দিয়ে দিই, আমি না হয় তরকারি দিয়ে খেয়ে নিব। তিতিরের কথা শুনে ওর মা বলে, না, আমারটা দে, তোর প্রোটিনের দরকার আছে। না, আমার এমনিতেও রাতের বেলা মাছ খেতে ভালো লাগে না, আমারটাই দেই। তিতির মাশরিফকে ডাক দিয়ে বলে, আপনি ভেতরে এসে কিছু খেয়ে নিন। না না, আমি কিছু খাবো না, বৃষ্টি থামলে চলে যাব। তিতির এবার ওর মাকে পাঠায়, নিজে গিয়ে হিয়ার রুমে হিয়ার কাছে বসে। নাজমা বেগম বুঝিয়ে নিয়ে এসেছে, তারপর রাতের খাবার খাইয়ে নিজেও চেয়ার নিয়ে মাশরিফের সাথে গল্প জুড়ে দেয়, সাথে বৃষ্টির মধ্যে রং চাও করে নিয়েছে। নাজমা বেগমের স্বভাবই মিশুক প্রকৃতির, তিনি মাশরিফের সাথে জমজমাট আড্ডা বসিয়েছেন। কথা বলার মধ্যে মাশরিফ বলে, আন্টি, আপনি বললেন আপনার মেয়ে মেডিকেলে পড়ে, ময়মনসিংহ হতে চান্স পেয়েছিল, ভর্তির আগে এখানে ট্রান্সফার হয়েছে। তাছাড়া এখানে কিছু মাস্তানদের উৎপাতের কথাও বললেন। তাহলে আপনারা সবাই ময়মনসিংহ হতে চলে গেলেই পারেন, কিছু মনে করবেন না। 3 জন মেয়ে মানুষ একা থাকেন, আবার মাস্তানদের নজর পড়েছে। আমার মনে হয় আপনাদের সব বিক্রি করে চলে যাওয়া উচিত। তিতিরের মা অবাক হয়ে ভাবলেন, তারপর চিন্তিত সুরে বললেন, কিন্তু বাবা, এই জায়গা জমিকে কে কিনবে বলো? আমরা অত কিছু বুঝিও না। এই সুজন পলাশদের জন্য সারাদিন ভয়ে থাকি। ছেলেটাও বেঁচে নাই, বউটার কয়দিন পর বাচ্চা হবে, বুঝতেই পারছো কিসের মধ্যে আছি। জি আন্টি, আমার পরিচিত একজন আছে যে এলাকায় খুব একটা জানাজানি না করেই সব মিটিয়ে ফেলতে পারবে। তার আগে আপনাদের এখান থেকে চলে যেতে হবে। আমি এলাকায় আগামীকালই শেষ। এসেছিলাম একটা কাজে, ফরিদপুর ক্যান্টনমেন্টে আমার পরিচিত আছে। আপনি আপনার মেয়ে বউয়ের সাথে কথা বলে দেখতে পারেন। আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি, যোগাযোগ করলে আমি যত সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা বাবা, আমরা ভেবে দেখি, তুমি ভিতরে এসে বসো না হয়। না আন্টি, এখানে ভালো আছে। আমার পকেটে মেডিসিন ছিল, খেয়ে নিয়েছে। তাছাড়াও বৃষ্টি কমে এসছে, মেকানিকের থেকে জিপটা নিয়ে চলে যাব। যতক্ষণ আছে ভেতরে এসে বসতে। নাজমা বেগমের কথায় হাস্যোজ্জ্বল প্রত্যুত্তরে বলে, না আন্টি, আপনাদের ঝামেলা আমি বুঝি। আপনারা যে আমায় একটু আশ্রয় দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। নাজমা বেগম আজ জোর করেন না। বৃষ্টি পায় থেমে গেলে মাশরিফ চলে যায়। নাজমা বেগম বাড়ির ভিতরে এসে হিয়া ও তিতিরকে খাওয়ার জন্য ডাকে। সুযোগ বুঝে পরে মাইগ্রেশনের কথা বলবে। পরের দিন সকালে তিতির মেডিকেলে যাওয়ার জন্য একটু জলদি বের হয়। বাড়ির বাউন্ডারির কাছে এসে দেখে ভেজা ঘাসের উপর একটা খাম পড়ে আছে। তিতির আশেপাশে কৌতূহলী হয়ে চেয়ে দেখলো কেউ নেই। অতঃপর কালক্ষেপণ না করে খামটা তুলে নিয়ে রওনা করে। বাসে উঠে ব্যাগ থেকে খামটা বের করে পড়তে থাকে। কেমন আছেন দিদি পাখি? আমি যে ভালো নেই। আপনি নামক এক দুরারোগ্য ব্যাধিতে আমি প্রচণ্ড রকমের আক্রান্ত। আমার চাওয়াটাকে অযৌক্তিক জেনে অবচেতন মন তো মানে না। মনকে নিজের বশে রাখার চেষ্টাতে ব্যর্থ হয়ে আবারও তোমার শহর এসেছি আপনাকে এক ঝলক দেখতে। আবার কাজের ব্যস্ততায় চলে যাব। নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে যাতে আপনায় নিয়ে অন্যায় ইচ্ছা মনে না আসে। ভালো থেকো তিতির পাখি। তিতির চিঠিটা পড়ে নির্নিমেষ চেয়ে আছে, কোনো অনুভূতি বুঝতে পারছে না। সে যে বিবাহিতা এসব ভেবে নিজ মনে অন্যায় অনুভূতি জন্ম দিতে চায় না। এই বয়সে স্বাভাবিক এসবে আপ্লুত হওয়ার, কিন্তু নিজের জীবনে যা ঘটে গেছে তাতে সে সব কিছুকে নজর আন্দাজ করতেও প্রস্তুত। 2 দিন পর ক্লাস ও টিউশনি শেষে বাড়ি ফেরার পর তিতির দেখে বাড়ির সদর দরজা হাট করে খোলা। তিতিরের মনের মধ্যে অশনি সংকেত দিচ্ছে। তাড়াহুড়ো করে বাড়ির ভেতর প্রবেশ করে দেখে ওর মায়ের ঘরের দরজা বাহির থেকে লাগানো, আর হিয়ার ঘর থেকে অস্ফুট গোঙানির আওয়াজ আসছে। এই মেঘ বৃষ্টির শীতলতার মাঝেও তিতির ভয়ে ঘেমে উঠছে। দ্রুতপদে হিয়ার ঘরে গিয়ে দেখে হিয়া পেটে হাত দিয়ে বিছানায় মাথা হেলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ফ্লোরে রক্ত। তিতির হড়বড়ি ওর কাছে গিয়ে গালে হাত দিয়ে ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগে, হিয়া, কি হয়েছে তোর? ফ্লোরে রক্ত কেন? বল না, তুই এমন করছিস কেন? হঠাৎ ঘটনার অস্থিরতায় তিতিরের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। নয়ন যুগল বেয়ে অনবরত অশ্রুধারা বইছে। হিয়া অস্ফুট স্বরে বলে, পলাশরা এসেছিল, আমাকে ট্রেনে নিতে চাইছিল। মাকে মাথায় বাড়ি দিয়েছে। খাট থেকে পড়ে ব্লিডিং শুরু হওয়ার কারণে পালিয়ে গেছে। তিতির চোখ মুছে কোনো মতে উঠে দৌড়ে মায়ের ঘরের দরজা খুলে দেখে মা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ডাইনিং থেকে পানি ভর্তি জগ এনে মায়ের মুখের উপর ছিটিয়ে দৌড়ে আবার হিয়ার কাছে আসে। কাপা কাপা হাতে দ্রুত ফোন করে সিএনজি ড্রাইভারকে ফোন লাগায়। প্রথমবার ফোন রিসিভ হয় না। দ্বিতীয়বার কল করার পর ফোন রিসিভ করে সিএনজি ড্রাইভার জানায়, মা, আমি তো গাড়িতে
যাত্রীর লইয়া নিউ মার্কেট মোড়ে আইতাছি। কিছু হয়েছে মা? চাচা, আপনি না পারলে দয়া করে জলদি কাউকে পাঠান প্লিজ। হিয়ার অবস্থা ভালো না, বিশ্বস্ত কাউকে পাঠান। তিতিরের কান্নারত অস্থির কণ্ঠ হিয়ার কথা শুনে সিএনজি ড্রাইভার রহিম চাচা ভয় পেয়ে যান। তিনি বলেন, একটু অপেক্ষা করো মা, আল্লাহ ভরসা কিছু হবে না। আমি জামালেরে কইতাছি। আচ্ছা, জলদি আসতে বলেন। তিতির এবার নিজে হিয়ার পালস চেক করছে, যা যা তার সাধ্যমতো সব করছে। নাজমা বেগমও মাথা চেপে ধরে হিয়ার সামনে বসে কাঁদছে। তিতির প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নেয়। প্রায় 15 মিনিটের মধ্যে একটা সিএনজি এসে হাজির হয়। সিএনজি আসার পর ড্রাইভার ও তিতির মিলে হিয়াকে গাড়িতে তুলে। এবার আশেপাশের কিছুটা দূরের বাড়ি থেকে 2-1 মহিলা বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তিতির রেগেই যায়। মানুষ মরার পর এসে জিজ্ঞেস করেন কি হয়েছে? সুজন পলাশে এসে আমাদের মেরে ফেলে গেলেও তো আপনারা জানতে পারবেন না। মানলাম আপনাদের বাড়ি একদম কাছে না, কিছুটা দূরে, কিন্তু ওই মাস্তানদের রাস্তায় ঘোরাফেরা করতে কি দেখেন না? শুধু দেখতেন ওরা যখন আমার পিছু নিত, সেটাই। তাও আমি নাকি তাদের সাথে রং করি, এমন অবাস্তব কিছু। তারপর আমার বাবার কানে আপনাদের স্বামীরা আপনাদের বানোয়াট কথা লাগাতো। আমার চলাফেরা নিয়ে কত অভিযোগ, আমি নাকি রাস্তার ছেলেদের আকর্ষণ করার চেষ্টা করি। কিন্তু অভিযোগ যদি মেয়রের কাছে সুজন পলাশদের নিয়ে করতেন, তাহলে মহল্লার মেয়েরা এদের কুদৃষ্টি থেকে রেহাই পেত। যাকে থাকেন আপনারা। তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। আমরা কিভাবে জানবো ওরা তোমাদের বাড়িতে যাচ্ছে? আমাদেরও তো কাজ আছে। প্রতিবেশী মহিলার প্রত্যুত্তরে জবাবে তিতির বলে, থাকেন আপনাদের কাজ নিয়ে। নাজমা বেগম তিতিরকে টেনে গাড়িতে ওঠায়। সিএনজি ড্রাইভার জলদি স্পিড তুলে তিতির হিয়াকে জাগিয়ে রাখার চেষ্টা করছে, অনবরত কথা বলছে, পানি খাওয়াচ্ছে। হিয়া ব্যথায় অস্ফুট চিৎকার করে চলেছে। সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলে, আফা, সুজনরা এলাকাতে নাই, দেখা জলদি আইসা পড়ছি। ওরা মনে হয় ভয় পালাইছে। কতগুলো কেসের আসামি ওরা। প্রত্যেকবার গা ঢাকা দেয়, তারপর জামিনে ছুটে। কোর্টে হাজির তো দেয়ই, লাজ শরম আল্লাহও দেয় নাই। আমি এবার আর ওদের ছাড় দেব না। আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। আমার জীবনটা এই অবস্থা করার জন্য দায়ী ওরা। ওদের জন্য জলদি বিয়ে দিয়েছে। হিয়া সুস্থ হোক, তারপর আমি কোর্টে গিয়ে মামলা করব। এখানকার পুলিশরা ওদের কিছুই করবে না। আপা, এলাকায় টিকন যায় না। আমার ছোট 9-এ পড়া বোনটার দিকেও নজর দিছে। আব্বাই ওর বিয়া ঠিক করতেছে। আমার কত শখ আছিল, নিজে 5 পর্যন্ত পড়ছি তো কি হয়েছে, বইন্ডে ভার্সিটিতে পড়ামো। বইনে আমার লেখাপড়ায় অনেক ভালো। তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। ভাই পারলে আর একটু দ্রুত চালান। এত জোরে চালাইলে আমি তো সামলাইতে পারম না। রাস্তা তো ভেজা। চিন্তা করেন না আফা, বেশিক্ষণ লাগবে না, আর 5-7 মিনিট লাগবো। তিতির হসপিটালে এক সিনিয়র নার্সকে কল করে সব বলে রাখে, যাতে হসপিটালে পৌঁছানো মাত্রই চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে যায়। হসপিটালের গেটের কাছে পৌঁছাতেই 2 নার্স ও তিতিরের বন্ধু সাইফ ও হাবিব এসে হাজির। তিতির ওদেরকেও ফোন করে রেখেছে সাহায্যের জন্য। সিএনজি ড্রাইভারকে ধন্যবাদ ও প্রাপ্যটা দিয়ে হিয়াকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যায়। হিয়ার আখি যুগল প্রায় নিভু নিভু রক্তে, ওকে পেঁচানো চাদর ভিজে গেছে। ডাক্তাররা ইমিডিয়েট চেক করে বলেছে বাচ্চা ডেলিভারির পজিশনে চলে এসেছে। ব্লিডিং অনবরত হচ্ছে বলে অতি সত্বর 2 ব্যাগ রক্ত জোগাড় করতে বলে। সাইফ ও হাসিবের রক্তের গ্রুপ হিয়ার সাথে ম্যাচ করে বলেই তিতির ওদের ডেকেছে। জলদি ওদের থেকে 1 ব্যাগ করে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়। ডাক্তাররাও সময় নষ্ট না করে কাজে লেগে পড়ে। বাচ্চা নর্মাল ডেলিভারিতেই হচ্ছে, কারণ জরায়ুর মুখ খুলে গেছে। তিতির ও নাজমা বেগম করিডোরে অস্থিরভাবে অপেক্ষা করছে। প্রায় কিছু সময় পর নার্স এসে জানায়, তিতির, তোমার ভাতিজি হয়েছে। তিতির ও নাজমা বেগম খুশিতে ক্রন্দনরত অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে। হিয়ার অবস্থা জানতে নার্সকে জিজ্ঞাসা করে, আপু, হিয়া কেমন আছে? ও খুব দুর্বল, ও সেন্সলেস। ব্লিডিং এখন কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি না। আরও রক্ত লাগবে মনে হয়, ব্যবস্থা করে রাখো। নার্স প্রত্যুত্তরে বলে, সকালেই হয়ে যাবে। আমার এক বান্ধবীর ব্লাড গ্রুপে হিয়ার সাথে মিলে, কিন্তু ওর বাড়ি একটু দূরেতে, সকালে আসবে। রাতে কি ব্লাড লাগবে? না, তোমার বাচ্চাকে দেখে যাও। জি। তিতির ও নাজমা বেগম বাচ্চাটাকে দেখতে যায়। হিয়ার বাচ্চাটাকে কোলে নিয়ে তিতিরের চোখে জল ছেড়ে দিল। চেহারা পেয়েছে বাবার মতো, ভাগ্যটা বাবার মতো না হলেই হয়। তিতির নাজমা বেগমকে বলেন, কোর্টে মামলা করেই আমি মেডিকেল কলেজে মাইগ্রেশন করব।
এই শহরটা আমাদের জন্য না, জানি কষ্ট হবে, ছোট থেকেই এখানে, কিন্তু বাঁচতে হলে ছাড়তে হবে। নাজমা বেগমও আঁচলে চোখ মুছে বলেন, হ্যাঁ রে মা, আজকের ঘটনার পর আমার আর সাহস হয় না। কে দিবে সিকিউরিটি? সবাই দেখো না দেখার মতো করে থাকে। হিয়ারটা সুস্থ হোক, সব বিক্রি করে চলে যাবো। তিতিরের মনে পড়ল বাড়ি রেখে কিভাবে যাবে, তাই মাকে শুধায়, আমাদের তো নিজেদের বাড়ি, বাড়ি রেখে কিভাবে যাব? বিক্রি করে। ওই দিন যে ছেলে এসেছিল সে বলেছে যদি বিক্রি করতে চায় তাহলে যেন ফোন করলে সাহায্য করবে। তিতির ভ্রুদয় কুচকে গেল। সন্ধিহান কণ্ঠে বলে, কোন ছেলে? ওই যে বৃষ্টির দিনের ছেলেটা, মাসিফ না কি যেন নাম। তিতিরের মনে সন্দেহের দানা বাঁধে। চিরকুটের সাথে কি কোনোভাবে মাসরিফ ছেলেটার যোগাযোগ আছে? মাকে জিজ্ঞাসা করে, সে তোমায় হঠাৎ বাড়ি বিক্রির কথা কেন বললো? কে সে? আমি তাকে সুজন পলাশদের সম্পর্কে বলেছি, তুই কিছু পড়িস জিজ্ঞাসা করাতে তাও সব বলেছি। তুমি পারো মা, চেনা নেই জানা নেই একটা অচেনা লোক সব বলে বসে আছো। এখন সে যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়? নাজমা বেগম তিতিরকে বোঝাতে বলেন, ছেলেটা খুব ভালো, কথা বলে খুব ভালো মনে হলো। আচ্ছা বাদ দাও, চাচারে কি জানাবা? নাজমা বেগম বললেন, বললে দেখ, ওরা মাসে 3,000 টাকা করে পাঠায়। আমি কয়েকবার মানা করেছি, কিন্তু ওদের এক কথা। বড় ভাই আমাদের লেখাপড়ার খরচ তুলছে, পুরো সংসার একা সামলাইছে, তার জন্য এইটুকু তো কিছুই না। আমাদের তো নিতেও চাইছিল, কিন্তু নিজের বাড়ি ছেড়ে ঢাকা যাওয়ার ইচ্ছা হয় নাই। তাছাড়া ওদের বাড়িতেও জায়গা কম, ওর বড় ছেলে কলেজে উঠেছে, খরচও বাড়ছে। আচ্ছা আমি আগে কলেজে কথা বলি। তখন নার্স এসে তিতিরকে বলে বাচ্চা নিয়ে তার সাথে যেতে, তাই বাচ্চাটাকে নিয়ে নার্সের সাথে গেল। তিতির গেলে নাজমা বেগম মাসরিফের নাম্বারে কল লাগায়। প্রথম 2 বার রিং হয়ে বন্ধ হয়ে যায়। নাজমা বেগম হতাশ হয়ে বসে থাকেন। স্যার, মেজর রায়হান আহমেদ কোনো খোঁজ তো পেলাম না। তার বাবাও কিছুদিন আগে মারা গিয়েছে। আর্মি হেড অফিসার বলে, মেজর রাহান আহমেদ নিখোঁজ হওয়ার পর এই তো 6 মাস আগে রেডি বার্তায় এসেছিল ওদের 2 সদস্যকে মুক্ত করতে, তাহলে রাহানকে ছাড়বে। আমরা রাহানের সাথে সুস্থভাবে ভিডিওতে কথা বলতে চাওয়ার পরেও আর যোগাযোগ করেনি। ইয়েস স্যার। সকালে হিয়া প্রায় সুস্থ, আর রক্ত লাগেনি। ডাক্তার বলেছেন আজকের দিনটা হসপিটালে থাকতে, যদি কোনো সমস্যা হয় তবে দেখবেন। তিতিররাও রাজি হয়। হিয়া জ্ঞান ফেরার পর থেকে নিজের মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ পর পর কাঁদছে। তিতির এবার বিরক্ত হয়ে বলে, থাম না, বাচ্চাটাও তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ভাবছে হয়তো তার মা খুশি না। হিয়া জড়ানো কণ্ঠে বলল, ও জন্ম থেকেই এতিম রে। আমার মেয়েটার কপাল এমন না হলেও পারত। যা ভাগ্যে ছিল হয়েছে, এখন সামনের দিকে ভাব। আমরা এইখান থেকে চলে যাব, কোনো কালো ছায়া আমাদের ছুঁতে পারবে না। তিতিরের মুখে আচমকা চলে যাওয়ার কথা শুনে হিয়া শুধায়, কই যাব আমরা? তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, কথা বলবো আজ, ময়মনসিংহে মাইগ্রেশন করব। কতদিন আর পলাশ সুজনদের ভয়ে থাকবো? আবার কোনদিন ঘরে এসে হামলা করবে কে জানে। হিয়া মলিন কণ্ঠে বলে, ওনার শেষ স্মৃতি তো ওই বাড়িতে, ওই ঘরটাতে। আমি ওনার গায়ের ঘ্রাণ পাই। আবেগে থাকলে মেয়েকে রক্ষা করা কঠিন হবে। আমিও তো পারতাম সারা জীবন ওই বাড়িতে সবার কুকথা শুনে থেকে যেতে, কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না। একজন পৃথিবীতে নেই বলে কি আমি নিজের জীবনটা বিসর্জন দিব? নিজেকে তো বাঁচতে হবে। এখন বলতে পারিস আমারও রাহানের সম্পর্ক তেমন ছিল না বলে পিছুটান নেই, ভাগ্যিস নেই, নয়তো আবেগের বশবর্তী হয়ে আমি সেই 2 বছর আগেই থেমে যেতাম। আমার লক্ষ্য এখন নিজের স্বপ্ন পূরণ করে তোদের নিয়ে ভালোভাবে বাঁচা। শ্বশুর বাবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তিতিরের বোঝানোতেও হিয়া মলিন দৃষ্টিতে কোলের ঘুমন্ত বাচ্চাটার দিকে চেয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেলে তিতির আবারও বলে, সবকিছু কনস্ট্যান্ট না, রিপ্লেসেবল, সবকিছুর রিপ্লেসমেন্ট সম্ভব। নাজমা বেগম ক্যান্টিন থেকে নাস্তা করে এসে বলেন, এবার তুই যা তিতির, হিয়ার পাশে আমি বসতেছি। তোর ক্লাস নেই আজকে? আছে, সকালেরটা মিস গেছে। মৃদুলা ও ইতির থেকে নোট নিয়ে নেব। এখন নাস্তা করে আরেকটা ক্লাসে যাব। তুমি কিন্তু বাড়িতে যাবে না। আমি দুপুরের ব্রেকে হাসিব আর ইতিকে নিয়ে বাড়িতে গিয়ে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। তিতিরের কথায় নাজমা বেগম সম্মতি প্রদান করেন। তিতির ক্লাসে চলে যায়। লাঞ্চ ব্রেকে হাসিব ও ইতিকে নিয়ে বাড়ি যায়। রাস্তায় তিতিরের এক স্কুল বান্ধবী ইরার সাথে দেখা হলে সে জিজ্ঞাসা করে, কেমন আছিস রে তিতির?
শুনলাম কালকে সুজন পলাশরা নাকি তোদের বাসায় আক্রমণ করেছিল। হিয়ার কি অবস্থা এখন? তিতির হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে। কবে আসলি তুই? চাচি কেমন আছেন? ইরা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাবা সেই কত দূরে বাড়ি করলেন, তারপর আমি চান্সও পেলাম রাজশাহীতে। দেখাই হয় না। কালকে বাসায় এসেছি, রাতে মায়ের মুখ থেকে শুনলাম বাবা নাকি বড় বাজার থেকে খবর পেয়েছেন। তিতির দীর্ঘশ্বাস ফেলে বলে, দোয়া করিস রে। কতদিন আছিস? হিয়াকে নিয়ে ফিরলে বাসায় আসিস, এখন তাড়াহুড়োতে আছি। হ্যাঁ যা, আমি কয়েকদিন আছি এখানে। ভাতিজি দেখতে মাকে নিয়ে আয়োজন করে আসবো। ইরাইকে বিদায় দিয়ে তিতির হাসিব ইতিকে নিয়ে বাড়ির রাস্তায় যায়। বাড়িতে গিয়ে নিজের মায়ের ও হিয়ার এক সেট কাপড় চোপড় নেয়, সাথে বাবুর জন্য বানিয়ে রাখা কাঁথা ও জামা নেয়। হসপিটালে ফেরার পথে কিছু ফল কিনে সেসব মায়ের হাতে বুঝিয়ে দিয়ে ক্লাসে যায়। টানা দুটো ক্লাস হবে, তারপর টিউশনি করাতে যাবে। মায়ের মুখে শুনেছে কালকে দুপুরে নাকি চাচারাও বাড়িতে আসবেন, আবার অ্যাডমিশন অফিসেও কথা বলতে হবে। রুমে ফিরে মাসির প্রায় 24 ঘন্টা পর ফোন হাতে নিয়েছে। এতটা সময় ফোন সাইলেন্ট ছিল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করতে দেখে 4টা মিসড কল। প্রথম 2টা বাড়ি থেকে আর শেষ 2টা এক অচেনা নাম্বার থেকে। প্রথমে বাড়ির নাম্বারে কল করে মায়ের সাথে কথা বলে নিল, অতঃপর সে অচেনা নাম্বার কার জানতে কল করলো। 2বার রিং হওয়ার পর রিসিভ হলে মাসির সালাম দিয়ে জানতে চায়। কে? নাজমা বেগম সালামের জবাব দিয়ে বলেন, আমি নাজমা আক্তার, চিনতে পেরেছো? সেদিন রাতে যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে। মাসিফ এবার চিনতে পেরে সহস্যে বলে, ও হ্যাঁ, কেমন আছেন আন্টি? সরি, আমার ফোন কাছে ছিল না। আপনার বাড়ির সবাই কেমন আছে? নাজমা বেগম মলিন কণ্ঠে বলেন, এখন আছি কোনো মতে, নাতনি হয়েছে আমার। মাসিফ উৎফুল্ল চিত্তে বলে, আলহামদুলিল্লাহ, এ তো দারুণ খুশির খবর আন্টি। কিন্তু আপনার কণ্ঠে মলিনতা কেন? কি বলবো বাবা, এলাকার মাস্তানগুলো হামলা করেছিল সেদিন, আল্লাহ সহায় ছিলেন, নয়তো কি হতো ভাবতে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। মাসিফের অনুতাপ হলো, সরি আন্টি, আমি নিরুপায় ছিলাম। ফোন সত্যিই কাছে ছিল না, কিছু করতে পারলাম না। না না বাবা, তোমার তো কোনো দোষ নেই। আমি তোমাকে বরং হসপিটালে এসে একটা সাহায্যের জন্য ফোন করেছি। নাজমা বেগমকে আশ্বাস দিয়ে মাসিফ বলে, জি আন্টি, নিঃসংকোচে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। নাজমা বেগম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলেন, তুমি বলেছিলে বাড়ি বিক্রি করতে, চাইলে বলতে। মাসিফের ঠোঁটের কোণে স্বস্তি মিশ্রিত হাসি ফুটল। জি আন্টি, আমি আমার ফ্রেন্ডকে বলেছি আপনার প্রয়োজনীয় সব কাগজ রেডি রাখেন, কালকে পরশুর মধ্যে উকিল নিয়ে আসবেন। ধন্যবাদ বাবা, বড় উপকার করলে। দোয়া করবেন আন্টি। কথা বলা শেষে মাসিফ তার সিনিয়র বন্ধুকে ফোনে বলল। সে না থাকাকালীন সবটা কম সময় সামলে নিতে বলল। পরের দিন হিয়া সুস্থ হলে ডাক্তার ওকে হসপিটাল থেকে রিলিজ দেয়। হিয়া, নাজমা বেগম ও হিয়ার নবজাতক বাচ্চাটাকে নিয়ে তিতির বাড়ি ফিরে। মৃদুলা, ইতি, হাসিব, সাইবদেরও সাথে নিয়ে এসেছে। ওরা সবাই মিলে বাজার করে আধা ঘন্টার মধ্যে আবারও হসপিটালে ব্যাক করবে। মাঝে 1.5 ঘন্টার ব্রেক পেয়েছে যে। এর মধ্যে তিতিরের চাচারাও চলে এসেছেন। তিতির স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখনই একা রেখে যেতে ভয় করছিল। সবাই হিয়া ও বাচ্চাটাকে নিয়ে মেতে আছে। তিতির মাকে বলে বন্ধুদের সাথে মেডিকেলে চলে যায়। ক্লাস শুরু হওয়ার একটু সময় বাকি, তাই ভাবলো অ্যাডমিশন অফিসে কথা বলবে, যেই ভাবা সেই কাজ। বন্ধুদের এখনই কথাটা জানায়নি, কথা বলে এসে ক্লাসটা করে তারপর জানাবে। তিতির অ্যাডমিশন অফিসে মেডিকেল কলেজ মাইগ্রেশনের কথা বলে এসেছে। প্রয়োজনীয় যা যা করা দরকার তা করে 1 মাসের মধ্যেই মাইগ্রেশন সম্ভব। তিতিরের মাইগ্রেশনের খবরে মৃদুলা, ইতি, হাসিব, সাইফ, রিক্তারা সবাই আপসেট। ওদেরকে বোঝানোটাই কঠিন হয়ে পড়েছে। ওদের সাথে ক্যান্টিনে গালে হাত দিয়ে বসে আছে। নীরবতায় অস্বস্তি লাগছে। এবার টেবিলে হাত দিয়ে বাড়ি দিয়ে নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে তিতির বলে, এই এমন করিস কেন? প্লিজ এভাবে রাগ করে থাকিস না। মৃদুলা গোমরা কণ্ঠে বলে, তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি তোর ফ্রেন্ড না? তিতির নিজের কপাল নিজেই চাপড়ে বলে, সে একই সংলাপ বারবার আওড়াচ্ছিস। আমার সমস্যাটা তো বোঝ। 2 দিন পর চাচারা চলে গেলে আমি কি ভয়ের মধ্যে থাকবো তার ধারণা আছে? তাই বলে সমস্যার মোকাবেলা না করে এভাবে পালিয়ে যাবি? তিতির মলিন কণ্ঠে বলল, বাবা, ভাই, স্বামী ছাড়া 2টা মেয়ে, একজন বৃদ্ধা মা আর বাচ্চা নিয়ে ভয় কাটানোটা কেমন সেটা নিজে উপলব্ধি না করলে বোঝা সম্ভব না। আর যদি শকুরের নজর পড়ে তাহলে তো কথাই নেই। আর আমার এলাকার মানুষজন, এরা তো আমরা মরে গেলেও খবর পাবে না। মনমোহন সিংহতে
কি ওরা পৌঁছাতে পারবে না? সাইফের কথায় তিথির তাচ্ছিল্য হাসলো, অতঃপর বলল, কপাল মন্দ থাকলে পৌঁছাবে, কিন্তু আগে তো ওদের জানতে হবে আমরা কোথায় যাচ্ছি। আমি অ্যাডমিশন অফিসে বলে এসেছি আমার সকল সমস্যার কথা, আশা করি ওনারা হেল্প করবেন। এখন বাড়ি ভাড়া নিয়ে গেলেও তো সমস্যা, কারণ ভাড়ার টাকা নিতে যোগাযোগ রাখতে হবে, সেই সূত্রে পলাশ সূত্রটা জেনে যেতেও পারে। তাই মা বলেছে সে নাকি একজনের সাথে কথা বলছে, দেখি কি হয়। আজকে আমি বাসায় গেলে চাচার সাথে নিয়ে আলাপ করবে বলল। ইতি কাঁদো কাঁদো স্বরে বলে, তুই আমাদের ভুলে যাবি না তো? ইতির করুণ কণ্ঠে তিতির ওকে জড়িয়ে ধরে বলে, তোদের ভোলা যায় নাকি? আমাদের যোগাযোগ থাকবে, এখন কাঁদিস না, একটা ক্লাস আছে তো, চল। তিতির ওদের এক প্রকার টেনেই নিয়ে গেল। ক্লাস শেষে টিউশনি করে রাত 8টার পর বাড়ি ফিরে সোফায় দুজন অচেনা মুখ দেখলো। একজন কালো কোট পরা। তিতির ভ্রুকুচকে মাকে ইশারায় শুধালে নাজমা বেগম উঠে এসে মেয়ের কানে কানে বলেন, উকিল এসেছে বাড়ি বিক্রির জন্য। তোকে বলেছিলাম না ওই ছেলের কথা? জায়গাটা নাকি স্বার্থের জন্যই কিনবেন, তার পরিবার নিয়ে এখানে আসবেন। মা একটু চাচাদের সাথে বুঝে শুনে নাও, হুট করে একটা অচেনা আগন্তুকের কথায় যেভাবে চলছো তাতে ভয়ই করছে। তিতিরের সাবধানী বাণীতে নাজমা বেগম বলেন, তুই গিয়ে ফ্রেশ হ, আমরা বুঝে নেব। তোর মাইগ্রেশন হলো বলেই হয়ে গেল? সময় লাগে না, অপেক্ষা করো, সব বলছি তো তাদের। নাজমা বেগম মেয়ের অপ্রসন্ন কণ্ঠ শুনে সুধান, কি হয়েছে, চেতে যাচ্ছিস কেন? জানি না, ওর মাথা ধরেছে। তিতির নিজের ঘরে চলে যায়। নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তিনি তো বোঝেন এইটুকু বয়সে কত মানসিক চাপের মধ্যে যে যাচ্ছে তার মেয়েটা। স্যার, আমি তৈরি, আজকে রাতেই বের হব। যদি সঠিক ঠিকানা জানি না, তাই ফোর্স বেশি লাগবে। হেড অফিসারকে চিন্তিত দেখালো। তিনি একটা রেডিও বার্তা শোনালেন যা টেরোরিস্টদের থেকে এসেছে। তোমরা এত বোকা কিভাবে হতে পারো? আমাদের ধরা এত সহজ না। আমরা নিজেদের জান দিতে প্রস্তুত, কিন্তু কথা লিক করব না। তোমাদের মরহুম মেজর রাহান আহমেদের লাশ পাওনি বলে আশা রাখছো সে বেঁচে আছে? ভুল ভাবছো। আরো 1 বছর আগে সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এখন নতুন যে মেজরকে পাঠাচ্ছ তার জীবনও সংকটে। আমাদের ইউনিটি ভাঙতে পারবে না জেনারেল মিরাজ এবার বললেন, বুঝলি, খুব সতর্ক থাকতে হবে। তুমি পারবে। ইয়েস স্যার। মেজর রায়হানকে নিয়ে ওরা যা বলল তাতে আমাদের ভয়ের কিছু নেই, কারণ মেজর রায়হান অন ডিউটিতে নিখোঁজ হয়নি। আমি তখন তার আন্ডারেই ছিলাম। তিনি অফিসে এসে সব বুঝিয়ে বাড়ি ফিরতে রওনা করছিলেন, তারপর থেকে নিখোঁজ। দায়িত্বপ্রাপ্ত মেজরের কথায় জেনারেল খুশি হলেন, বললেন, প্রস্তুতি নাও, মিশন থেকে ফিরলে সপ্তাহখানিক ক্যাম্প ও সেনানিবাস ত্যাগ করবে না, সেফটির জন্য। ইয়েস স্যার। ওরা মিশনের জন্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা টার্গেট করে। যাওয়ার আগে একটা চিঠি ডাকঘরে ছেড়ে যায়, গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। তিতির পাখি, কৃষ্ণচূড়ার রঙে তোমাকে রাঙানোর আকুল ইচ্ছে হয়তো আমার কোনোদিন পূর্ণ হবে না। তোমার প্রিয় রঙেই তুমি আজ রেখে গেলে, কিন্তু বিমর্ষ হয়ে গেল সেই শুভ্রতা। আমার যে তোমাকে বিমর্ষ ভালো লাগে না। আমার অবাধ্য ভালোবাসা দিনে দিনে বাড়ছে। পক্ষান্তরে আমি আমার কর্তব্য থেকে পিছু হটতেও অপরাগ। আজ এই আগন্তুকের শেষ চিঠি না হয় ধরে নাও। হয়তো মেজর রাহানের মতো আমিও তোমাকে রিক্ত করে যাব। আমার রিক্ততা তোমাকে কোনো রঙে রাঙাবে না, কারণ সবটাই একপাক্ষিক। কিন্তু রাহান স্যারের রিক্ততা তোমার প্রিয় রঙকেও তোমার কাছে অভিশাপের তুল্য। চেয়েছিলাম সেই অভিশাপ ঘুচিয়ে শুভ্র প্রেমময় রঙের সাথে কৃষ্ণচূড়ার রঙের মিশ্রণ করাবো। যদি তুমি বিরক্ত হও, ক্ষমা প্রার্থী। তোমাকে একটা দুঃসংবাদ দিতেই চিঠিটা। আশা করি বুঝতে পেরেছ। এই দেখো, এসবের মধ্যেও নিজের আবেগ সংবরণে ব্যর্থ আমি। আবেগ না হয় সব চিঠির পাতায় থাক, কর্তব্যের কাছে আবেগ বেমানান। আর আমি নিজের কর্তব্যে হঠকারিতা করতে পারি না। অতীত ভুলে সামনে এগো। অতীতে কিচ্ছু নেই। তোমার অতীত আজ সম্পূর্ণ শূন্য। নিজের নতুন ঠিকানায় শুভকামনা। যদি অদৃষ্টে থাকে তবে তোমার ভবিষ্যৎ হব। রাঙাবো তোমায় কৃষ্ণচূড়ার রঙে। ইতি মেজর MI। গুরুত্বপূর্ণ চিঠি মনে করে চিঠিটা গ্রহণ করেছিল তিতির। যেহেতু প্রেরকের ঠিকানার স্থানে সেনানিবাসের ঠিকানা, চিঠিটা 2 থেকে 3 বার পড়ে শেষোক্ত উল্লেখ বুঝল সে সত্যি আজ তার প্রিয় শুভ্র রঙে বিমর্ষ। এতদিন কিয়ৎ সন্দেহ হতো, আজ তার রূঢ় বাস্তবতা। অক্ষিকণে জমে ওঠা জলের কণাদের প্রশ্রয় দিল না, অবাধ্য জলধারাকে কঠিন শাসনে স্বস্থানে আটকে দিল।
কিন্তু আগন্তুক যে মেজর তা জেনে দীর্ঘশ্বাস ফেলল। এমনকি আগন্তুক তার পছন্দ সম্পর্কে অবগত তা বুঝে তাচ্ছিল্য হেসে নিজের ললাটকে ধিক্কার জানালো। তার জীবনে কেউ আসলে বা আসার চেষ্টা করলে নিয়তি তার সুনিপুণ নিষ্ঠুর পরিকল্পনায় তার রুদ্ধ করার প্রচেষ্টারত হয়। চিঠিটা ভাঁজ করে ফিজিওলজি বইয়ের ভিতর রাখলো। হতাশ নিঃশ্বাস ফেলে ক্যাম্পাসের পুকুর পাড় থেকে উঠে দাঁড়ায়। পুকুর পাড়ে বসেই চিঠিটা পড়ছিল। পুকুর পাড়ের কাছে কয়েকজন আছে, তবে তারা ইন্টার্ন ডাক্তার, বলতে গেলে একটু নির্জনতার জন্য আসা। এখন একাডেমিক ভবনে যায়, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে বসে। মৃদুলা, ইতি, রিক্তা, হাসিব ও সাইফও সেখানে। ওরা তিতিরকে কিছুক্ষণ খুঁজে তারপর না পেয়ে লাইব্রেরিতে এসে বসেছে। রিক্তা দেখলো তিতির মাত্রই একটা কর্নারে টেবিলে গিয়ে বসলো, অতঃপর বই খুলে এক ধ্যানে চেয়ে আছে। রিক্তা বাকিদের আস্তে ডেকে দেখিয়ে বলে, তিতিরাই কি হলো? সকালেই তো কি সুন্দর হাসি খুশি ছিল। ইতিও লক্ষ্য করে বলল, ওর বাসায় কি কিছু হলো নাকি? এই মেয়েটা যে এত কম কথা কেন বলে বুঝি না। চল তো। ওরা পাঁচজন তিতিরের কাছে যায়। তিতিরের টেবিলে দুইজন জুনিয়র বসেছিল, তাদেরকে ইশারায় উঠে যেতে বলে। জুনিয়ররা উঠে গেলে ইতি, হাসিবরা তিতিরের সামনে ও পাশে বসে। রিক্তা শুধায়, কি হয়েছে তোর? মাঝে কয়েকদিন বাড়ি গিয়েছিলাম, তার মধ্যে তুই শ্বশুর বাড়ি গিয়ে ছাড়লি। এখন মেডিকেল কলেজ মাইগ্রেশন করবি? কি চাচ্ছিস? এখন আবার মুড অফ। কি হয়েছে বাবু? তিতির শূন্য দৃষ্টিতে তাকায়, অতঃপর ঠোঁট কোলে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে, আমার আর পিছু টান রইল না। অপেক্ষার প্রহর অবশেষে ক্ষান্ত হলো। স্পষ্ট করে বল, দিন দিন প্রচুর হেয়ালি করছিস। সাইফের প্রত্যুত্তরে জবাবে এবার তিতির স্পষ্ট কণ্ঠে বলল, বিধবা বুঝিস? বিধবা আমি। আমার 2 বছরের অপেক্ষা শেষ। আমি আর কখনোই এই শহরে ফিরতে চাই না। তিতিরের বক্তব্যে উপস্থিত সকলের মাঝে নীরবতা বিরাজ করলো। তা দেখে তিতির বলল, তোদের কি হলো? স্পষ্ট করে বলতে বললি। আমি বললাম, এখন চুপ করে কেন? তোর কষ্ট হচ্ছে না? না, সব কষ্ট পেছনে ফেলে ওই বাড়িটা ছেড়েছি। 2 বছরে ওরা না ফেরাতেই আমার মনে ক্ষীণ সংকেত দিচ্ছিল। একটা মানুষের মৃত্যুর খবরে খারাপ লাগছে, কিন্তু সবাই যেমন আশা করে, মানে আশেপাশের মানুষজন, যে আমি কাঁদতে কাঁদতে সেন্স হারাবো, কয়েকদিন হয়তো নাওয়া খাওয়া ছেড়ে নিজেকে প্রায় মৃত্যুপ্রায় করে ফেলবো, তাদের সেই আশা পূরণ করতে পারলাম না। ইতি তিতিরকে নরম সুরে বলে, ঠিক আছে, পর এখন অতীত ভুলে সামনে আগা। আজ হিয়ার মেয়ের 8 দিন বয়স হলো। এতদিন নাম রাখা হয়নি, আজ নাম রাখবে। নাম রাখা হলো রিদিতা, তাহিয়াত, হায়াত। ভাবছে নামের আকিকা পরে দিবে, 2-2.5 বছর পর দিলেও তো হবে। আজ যেহেতু শুক্রবার, তাই তিতির ভাবলো রাহানদের বাড়িতে গিয়ে সেদিন পার্সেলে জিনিসপত্র ফেরত দিয়ে আসবে। এগুলোই প্রতিনিয়ত নিজের অতীতকে স্মরণ করাবে। তাই মা হিয়া ও হায়াতকে নিয়ে বেরিয়ে পড়ল। সাথে চিঠিটা নেয়নি, কারণ চিঠিটার পুরোটা জুড়ে কারো হৃদয়ের অনুরক্তি, যা দেখলে রোকেয়া বেগম ও রাহানের ভাই বোন অন্য কিছু ভাবতে পারে। তারা চাইলেই হেড অফিসে এখন খবর নিয়ে জানতে পারবে। তিতিরও তার মা ভাবিকে দেখে রোকেয়া বেগম খুশি হলেন, কিন্তু রাহানের বোন মোটেও খুশি হয়নি। তিতির সে বিষয়টা দেখেও না দেখার মতো করে থাকলো। কুশলাদি জিজ্ঞাসা করে রোকেয়া বেগম হায়াতকে কোলে নিয়ে নাজমা বেগমের সাথে গল্প জুড়ে দিলেন। তিতির ও হিয়া চুপচাপ বসে আছেন। রোকেয়া বেগম তিতিরকে বললেন, প্রায় 20-22 দিন পর আসলে তোমার পড়ালেখার কি অবস্থা? হিয়াকে কি কোথাও ভর্তি করবে? তিতির হালকা হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। ইহাকে ময়মনসিং গিয়ে অ্যাডমিশনের সময় ভর্তি করব। অ্যাডমিশনের তো বেশি সময় বাকি নেই। ওকে বলেছি হায়াত ঘুমালে আগের বইগুলো পড়তে, কিন্তু মেয়েটা দিনকে দিন অলসে পরিণত হচ্ছে। রোকেয়া বেগমের মস্তিষ্কে তিতিরের ময়মনসিংহ যাওয়ার কথাটায় প্যাচ লাগলো। অতঃপর তিনি শুধালেন, তোমরা ময়মনসিংহ যাচ্ছ বলনি তো? এই তো মা, আজ বলতে আসলাম। রোকেয়া বেগম জিজ্ঞাসা করেন, তোমাদের বাড়িটা ওটা কি করবে? নাজমা বেগম জবাব দেন, বিক্রির কাজ চলছে। বর্তমান মূল্যের থেকে একটু কম হলেও বিক্রি করে দিচ্ছি। যে কিনছে সেই অন্যান্য খরচ সব বহন করছে। ও, ভালো কথা। রোকেয়া বেগমের দিকে তিতির বারবার আর নজরে তাকাচ্ছে। কিভাবে বলবে বুঝতে পারছে না। এক মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর কতটা বেদনাতুর তা অন্য কেউ বোঝা দেয়, তাও বলতে তো হবে। তিতির ব্যাগ থেকে গয়নার বক্সটা আর চেকটা বের করে টেবিলের উপর রাখলো, রেখে একটু বড় করে শ্বাস নিল। রোকেয়া বেগম সেদিকে ভ্রুকুচকে চেয়ে আছেন। তিতির বলে, আমি এসব নিতে পারবো না। আমি জানি বাবা আমায় ভালোবেসে এইসব দিয়েছেন, সাথে আপনাদের ছেলেও, কিন্তু এইসব রাখলে না আমি অতীতেই নিষ্পেষিত হব। তাছাড়া সমাজে তো রীত আছে, বিধবা নারী গয়না পড়তে পারে না।
রোকেয়া বেগম আচমকা রেগে গিয়ে তিতিরের গালে সপাটে চড় দিয়ে বসলেন। উপস্থিত নাজমা বেগম ও হিয়া এই কাণ্ডে হতবাক হয়ে গেলেন। হায়াত হয়তো ভয় পেয়েছে, কেঁদে উঠেছে বাচ্চাটা। রোকেয়া বেগম শক্ত কণ্ঠে উচ্চস্বরে বলে উঠলেন, ভবিষ্যতে এমন কথা বলবে না। তুমি এই বাড়ি ছেড়েছো বলে যে আমার ছেলে মারা গেছে তা ভাবো কি করে? তুমি সম্পর্ক রাখতে চাও না, আমরাও বাধা দেইনি। যুবতী কুমারী মেয়ে ভেবে তোমার ভবিষ্যতের কথা ভেবেছি। রোকেয়া বেগমের জোরালো কণ্ঠে রাহানের বোন বসার ঘরে আসে। তিতিরকে দেখে সে নিজের ঘরে চলে গিয়েছিল। মায়ের কথা শুনে বলে, কি হয়েছে মা? কি করেছে এই মেয়ে? রোকেয়া বেগম কেঁদে উঠলেন, বললেন, দেখ না, তিতির বলছে আমার ছেলে নাকি বেঁচে নেই। ওর সাহস কি করে হয়? তোর বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাকে বলেছিল হয়তো রায়হান বেঁচে নেই। আমি তখন অসুস্থ মানুষটার সাথে রাগ করেছিলাম। আজ তিতিরও বলছে। রাহানের বোন ক্ষিপ্রস্বরে বলল, চলে গিয়েছিলে তো ফিরেছো কেন? আমার ভাইকে মৃত প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো কেন? নাকি সম্পত্তির লোভে? ভাই মারা গেলে তো তার সম্পত্তি তুমিও পাবে, তার জন্য এসেছো তাই না? তোমার মতো সুবিধাভোগী মেয়েদের খুব ভালো করে চেনা আছে। তিতির মুখে হাত দিয়ে কেঁদে ফেলে। সবাই তার দোষ কেন ধরে? লোভ সে কেন করতে যাবে? বরং আজ যদি কিছু সম্পদ ফিরিয়ে দিতে এসেছে সে। তিতির জড়ানো কণ্ঠে বলল, সেনানিবাস থেকে চিঠি এসেছিল, সেখান থেকে জেনেছি। আপনারা খবর নিন, তাহলেই তো হয়। তাছাড়া আজ আমি এসব ফিরিয়ে দিতে এসেছি। আমার লাগবে না এসব। আমার বাবা যা রেখে গেছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। এতদিন আমার জন্য যা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন। কথাগুলো বলে তিতির আর অপেক্ষা করে না। মা ভাবিকে উঠতে বলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। সময়ের পরিক্রমায় আরও 3 সপ্তাহ পেরিয়ে গেছে। তিতিরের ট্রান্সফার হয়ে গেছে শুধু এই মাসের আর সপ্তাহখানেক বাকি বলে মাস্টার শেষের দিকে ফরিদপুর ছাড়বে। টিউশনগুলোতেও বলে নিয়েছে বেশি করে পড়িয়ে নিচ্ছে। মাস শেষ হওয়ার 3-4 দিন আগে তিতির একা ময়মনসিংহ যাবে। আজকে মা ও হিয়াকে ঢাকায় চাচার বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ময়মনসিংহ গিয়ে তো আর কেউ ওদের জন্য বাসা ঠিক করে রাখবে না। যা করার নিজেদের করতে হবে। নিজেদের বাড়িটাও বিক্রি করতে কিছু প্রসেস বাকি। আজ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হোস্টেলে উঠবে। খুব অনুরোধ করে হোস্টেলে 1 সপ্তাহ থাকার অনুমতি নিয়েছে। হোস্টেল সুপার দয়ালু বলা চলে। ময়মনসিংহ বাসা ঠিক করে এই বাড়ির ফার্নিচারগুলো নেওয়ার ব্যবস্থা করবে, যার জন্য বন্ধুদের সহযোগিতা প্রয়োজন। সবকিছু মনে মনে ঠিক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিতির। ভাগ্যিস পলাশ সুজনরা এখনো পলাতক। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে 3 সপ্তাহে পুলিশ 4 বার এলাকায় এসে পলাশ সুজনদের খুঁজে গেছে। অথচ যখন তার ভাই এতিয়াস মারা যাওয়ার পর পুলিশ 1 বার কি 2 বার এসে খুঁজে গেছে। ব্যাপারটা বুঝে তিতির তাচ্ছিল্য হাসে। উপর মহল থেকে প্রেশার আসাতেই এখন এত তদারকি। এতে যে আগন্তুকের হাত আছে বুঝতে বাকি থাকে না। তিতিরের সন্দেহ হয় সেদিন লোকটার উপর আগন্তুক ও মাশরিফ ইকবাল কি দুজন ভিন্ন মানুষ নাকি একজনই। সেদিন ঝড় বৃষ্টির রাতে আলোক স্বল্পতার কারণে মাশরিফ ইকবাল নামে লোকটার মুখশ্রী দর্শন হয়নি। মায়ের ডাকে ধ্যান ভাঙে তিতিরের। নাজমা বেগম বলেন, তো চাচা বলেছে এক্ষুনি বের হবেন, তোরও তো যাওয়ার সময় হয়েছে। বেরো তোমরা, আমি কাল রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, বেরোবো আমিও। তিতিরকে এবার নাজমা বেগম জিজ্ঞাসা করেন, এতদিনের জমানো হাড়ি পাতিল ওসব কি করব? কত সব তো পুরোই নতুন। জানি না, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো, বাকি সব হাসিব সাইফ ব্যবস্থা করবে। আচ্ছা, সাবধানে থাকিস মা। মায়ের চিন্তা মিশ্রিত বলিতে হালকা হাসলো তিতির। অতঃপর বাড়ি তালা দিয়ে বেরিয়ে পড়ল। মিশন শেষে 2 দিন আগে মেজর ও সৈনিকরা সেনানিবাসে পৌঁছেছে। জেনারেল মিরাজ এবার 1 সপ্তাহের আগে কাউকে বের হতে দিবেন না। এবার 3 জনে টেরোরিস্ট ধরা পড়েছে, কিন্তু এত কিছু করেও লিডারকে ধরতে পারছে না। ধরাটা অবশ্য সহজ না, কারণ ওদের মূল ঘাঁটি তো এই দেশে না। সকাল সকাল মাশরিফ সেনানিবাসের পুরো মাঠটা 4 বার চক্কর দিয়ে এখন কফি হাতে মাঠে বেরিয়েছে। কয়েকজন এখনো চক্কর দিচ্ছে। অন্যান্য শরীরচর্চা আজ কেউ করবে না। মেজর এমআই মানে মেজর মাশরিফ ইকবাল। মাশরিফ মাঠের ঘাসের উপর বসলো, এক ধ্যানে পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের দিকে চেয়ে আছে। 1 সপ্তাহ ধরে কোনো কালো মেঘ বৃষ্টির দেখা নেই। পরিষ্কার নীল অন্তরিক্ষে শরতে শুভ্র মেঘের আনাগোনা। রোদের প্রাণোচ্ছলতায় পুলকিত নভমণ্ডল। মাশরিফ মিষ্টি হাসলো। মাঠের মাঝে বসে মাশরিফকে হাসতে দেখে দৌড়ে এলো অভি। সে ইতিমধ্যে 8 বারের মতো চক্কর দিয়ে ফেলেছে। আজ এতটুকুই। কাল ও আজ একটু করে করে শুরু করেছে, আগামীকাল আবার পুরোদমে শুরু করবে। অভি মাশরিফের পাশে বসে চোখের সামনে হাত নেড়ে দৃষ্টি আকর্ষণ করে বলে, মেজর মাশরিফ ইকবাল কোথায় হারালেন? মাশরিফ আলতো হাসলো। কফির মগে চুমুক দিয়ে বলল,
প্রেষের অনন্ত মায়া এই প্রকৃতি আমায় বারংবার প্রেমময় ডাক দেয়। কি করব বলেন? অভি মাশরিফের বাম হাতের বাহুতে চাটা মেরে বলল, তুই শেষ ভাই, পুরো পাগল মজনু হয়ে ডুবে গেছিস। আসলে আমি শেষ। কোন জায়গাতে মেরেছিস খেয়াল আছে? অভি খানিক দূরে সরে গিয়ে বলল, সরি দোস্ত, আমার মনে ছিল না। তোর তো বাম হাতের বাহুতে গুলি লেগেছিল, বেশ ব্যথা করছে। মাশরিফ আগের মতোই বসে বলল, বেশি না, ঘাস শুকানো ধরেছে। 7-8 দিন তো হয়ে গেল, তবে দৌড়ানোর সময় একটু লাগে, তাই ট্রেনার আমার এক্সারসাইজ কমিয়ে দিয়েছে। কাল তোরা পুরো দমে শুরু করবি, আর আমি আরো 2-3 দিন পর। ভাগ্যিস গুলিটা একটু সাইডে দিয়ে গিয়েছিল বলে, তাই তো রক্ষে যদি বুকে লাগতো তবে। তাও দেখ, বাম বাহুতেই, একটু এদিক সেদিক হলেই। সোজা হৃৎপিণ্ডে। তুই হাসছিস? আমার তখন আত্মা বেরিয়ে যাচ্ছিল। কলেজ থেকে আমরা একসাথে আর্মি জয়েন করেছি, একসাথে মেজর হয়েছি, নিজের থেকেও তোকে নিয়ে থাকি। আন্টির তো তুই আছিস, ঋতিকা আপু তো স্বামীর বাড়ি। অভির কথায় চিন্তার রেশ। আরে তুই বেশি চিন্তা করছিস। তোর যখন গুলি লাগতে নিয়েছিল সে সময় তো এত বিচলিত হোসনি। তুই সবসময় কথা ঘোরাতে ওস্তাদ। তা মেজর রাহানের বাড়িতে খোঁজ নিবি? ওনাদের তো চিঠি দিয়ে জানানো হয়নি। কেন? মেজর রাহানের বোন নাকি ফোন করে তিতিরের কথা সত্যতা যাচাই করেছে? একজন জানলেই তো হয়। তা ঠিক। মাসি ফুট করে উঠে দাঁড়ায়, হাত বাড়ায় অভির দিকে। বন্ধুত্বের ডাক গ্রাহ্য করার ক্ষমতা কি আছে? না। অভিও হাত ধরে উঠে দাঁড়ালো। মাসিফ বলে, চল একটু ঘুরে আসি। আচ্ছা চল। মাসিফ ও অভি আশেপাশে একটু ঘুরতে বেরোলো। তিতির টিউশনে আধা ঘন্টা করে বেশি পড়িয়ে 9টার দিকে বাড়ি ফিরল। মোট 4টার মতো টিউশন করায় এখন, আগে 2টো ছিল কিন্তু 1 মাস ধরে 4টা করায়। দিনে 2টো টিউশনই। নতুন টিউশনে ছাত্রীর মায়ের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। কী বা করবে, তার আর তো কিছু করার নেই। প্রতিটা টিউশন মেডিকেল কলেজের এরিয়ার কিছুটা দূরে মাত্র। হোস্টেল থেকে দেরিতে আসার পারমিশন নিয়েছে। মৃদুলা বলে, এসেছিস, তবে যা ফ্রেশ হয়ে ওখানে 2টো সিঙ্গারা রাখা আছে, খেয়ে পড়তে বস। তিতির বিছানায় গায়ে এলিয়ে বলে, টায়ার্ড হয়ে গেছি রে, এখন ঘুমিয়ে ভোর 3টায় উঠে পড়তে বসবো। বস তাহলে। আচ্ছা শোন, ময়মনসিংহ তো হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিস? মৃদুলার কথায় তিতির কিঞ্চিত ভাবলো, তারপর বলল, না করা হয়নি, এত কিছু তো ভুলেই গেছি। আবারও বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলে, সব ভুলে যাচ্ছি, এটাই তো ইম্পর্টেন্ট। বলদি রে, হোস্টেল ঠিক না করলে থাকবি কই? ইতিও বলাতে এবার তিতির উঠে গিয়ে সিঙ্গারা 2টো নিয়ে এসে খেতে খেতে বলল, মাথা কাজ করছে না, কালকে দেখবো। সামনের মাসে কোনো টিউশন থাকবে না ভেবেই আরো অস্থির লাগছে। বাড়ি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিতে হবে। চাচা বলেন ময়মনসিংহে কোনো ছোট 1-1.5 কাঠার প্লট আছে কিনা খোঁজ নেবেন, যেন স্থায়ী কিছু হয়। কিন্তু আমার মনে হয় এখন বাড়ি জায়গা এগুলো কেনার কোনো প্রয়োজন নেই। আমাদের স্থায়ী ঠিকানা কই হবে তা তো আমরা জানিই না। রিক্তা শুধায়, 3-4 দিনে কোনো বাসা ভাড়া পাবি? আন্টি ও হিয়াকে মাসটা না হয় ঢাকাতেই রাখ, তবে তোর চাচা রাখবে কিনা তাও প্রশ্ন। চাচা রাখলেও আমি রাখবো না। 1 রুমের বাসা হলেও উঠে পড়বো। বাড়ির অনেক জিনিসপত্র অনেক পুরনো হয়ে গিয়েছে, সব তো আর নিব না, ওগুলো এখানেই ব্যবস্থা করে যাব। দেখ তাহলে এখন যা, ফ্রেশ হ, কাল তো সকালের ক্লাসটাতেই কুইজ আছে। তিতির ফ্রেশ হতে চলে যায়। সুন্দরবনের ঘন অন্ধকারাচ্ছন্ন স্থানে গাছের গুড়ির উপর বসে আছে কিছু লোক। তাদের সাথে সুজন, পলাশরাও আছে। এই স্থানে সচরাচর বন্যপ্রাণীদের আনাগোনা থাকলেও লোকগুলো আগুন জ্বালিয়ে বসেছে তাস খেলতে। এক লোক বলে ওঠে, মেজর মাশরাফিকেও বন্দি করতে হবে, কিন্তু ওর দুর্বলতা কি? আরেকজন বলে ওঠে, আরে মা তো সবারই দুর্বলতা থাকে। তাছাড়া মেজর মাশরাফি তার মাকে নিজের কাছে তখনই আনেন যখন সে ছুটিতে থাকে। কিন্তু এমনিতে মেজর মাশরাফিকে মায়ের কোনো খোঁজ পাওয়া যায় না। অন্য উপায়ে খুঁজতে হবে, যেমনটা মেজর রাহানের সাথে করা হয়েছে। সুজন নেশাদ্রব্যে টান দিয়ে বলে, ওই মেজর রাহান আইছিল, একটা বলদ। ও বিশ্বাস করছে ওর বউ আমার লগে শুইছে। ওই মেজর মিশনে যাওয়ার দিনই তো তিথির বৌবাতের পর বাপের বাড়িতে আইছিল। তিথিরে বিয়ার ঠিক হয়েছিল তা তো পরে জানছি। একটা মামলায় লাগিয়া পালাই আসলাম। এলাকায় ফিরার পরও জানতে পারলাম তিথিরে বিয়ার কথা চলছে। জানছি ওর বিয়ার 2 দিন আগে। ওর বিয়ার 3 দিন আগে এই মেজর রাহান এলাকায় আইয়া চায়ের দোকানে আমার সামনে জিগাইছে, তিয়াস আহমেদ পরিবারের কেমন, কোনো খারাপ রেকর্ড আসেনি, তার বইনে কই পড়ে, চলাফেরা কেমন।
অহন ওই মেজর আর্মি পোশাকে আইছিল, বলল মুই মুখে কলুম আইটা আইছিলাম। আমার তো তখন অত কিছু মাথায় আহে নাই। সবার থেকে ভালো শুনে মেজর আমার পাশে বৈশা চা খাইতে গেছে। তখন যদি জানতাম তখনই কথায় লাগাই দিতাম, বিয়ে করতো না। আমায় ময়না পাখিডারে, এখন মেজর নাই, ময়না পাখিডারে খাসায় বন্দি কইরা সারমো। টেরোরিস্ট লোকগুলোর মধ্যে একজন বলল, তোমার সাহায্য করতে মেজর রায়হানকে জালে ফাঁসাতে পেরেছি। এখন মেজর মাস্টারবিটাকেও খুঁজে বের করো। এভাবে সদস্য কমতে থাকলে কেউ কাজে আগ্রহ পাবে না। পলাশ বলে, খুঁজতে হইব। মেজর মাশরাফি তো আমাকে এলাকার না, তাই লিঙ্ক খুঁজতে হইব। আর সপ্তাহ পর এলাকায় যাবো। এখন গেলে ঝামেলা পড়বো। এলাকার এক ছোট ভাই কইল পুলিশ নাকি 3-4 বার খুঁজে গেছে। তিতির হিয়াগো বাড়ি নাকি নিরাপত্তার ব্যবস্থা লাগিয়ে রাখছে। যে খবর দেয় অয় দিনের বেলা বাড়িতে বাইর হয় না, সন্ধ্যা পর চা পানের লাইগা দোকানে বইলে নাকি শুনছে। আরেকজন টেরোরিস্ট বলল, ব্যাপারটা সন্দেহজনক। তিয়াজকে যখন গাড়ি চাপা দিয়ে মারলেও তখন পুলিশ এতবার আসেনি। এইটাই তো বুঝি না বাল, ক্যাটা এমনি ফিসে লাগছে। পলাশ কিছুক্ষণ অশ্রাব্য গালিগালাজ করে আবার নেশাদ্রব্য সেবনে মন দেয়। ময়মনসিংহতে তিতিরের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও হয়ে গেছে। একদিনে ব্যবস্থা হওয়াতে তিতির দারুণ অবাক হয়েছে। এদিকে বাড়ি বিক্রির প্রসেস প্রায় শেষ। তিতিরের অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার শেষ। তিতির ব্যাংকে গিয়ে মা ও হিয়ার অ্যাকাউন্টে সমান করে টাকা ট্রান্সফার করে দিয়েছে, সাথে কিছু টাকা তুলেও নিয়েছে। সামনের মাসে যে টিউশনি থাকবে না তাই। বাড়ির যেসব জিনিসপত্র ময়মনসিংহ নিবে সেগুলোকে আর্মি ট্রাক দিয়ে সেনানিবাসের ভিতরে রাখা হয়েছে। বাসা ভাড়া পেলেই নিয়ে যাবে, কম তো না। 3টা খাট, 2টা আলমারি, শোকেস, ফ্রিজ, সোফা সেট, ডাইনিং টেবিল, পুরনো একটা টিভি, 3টা ওয়ার্ড্রপ, 2টা নিবে, আরেকটা ঘুনে খেয়ে ফেলেছে তাই নিবে না। প্রয়োজনীয় হাঁড়ি পাতিল ও ডিনার সেট নাজমা বেগম ও হিয়া সেদিনই নিয়ে গেছিল। বাকি যেসব নিবে সেসব তিতির নিজের লাগেজে কাপড়ে পেঁচিয়ে নিবে। 3টা লাগেজ নিচ্ছে এর জন্যে। অন্য শহরে পাড়ি জমাতে এত ঝামেলা তা এই কয়দিনেই ভালোই বুঝেছে। আজ শুক্রবার। হাসিব, সাইফ, মৃদুলা, ইতি, রিক্তা সবাই তিতিরকে বিদায় দিতে মেডিকেল কলেজের হোস্টেলের কাছে এসেছে। সবার চোখে পানি। তিতির এই শহরে আর ফিরবে না। তিতির চারিদিকে চোখ বুলিয়ে অশ্রুসিক্ত চোখে সবটা দেখে নিল। বন্ধুদের সাথে কত মন খারাপ, দুষ্টুমি, আনন্দের স্মৃতি এই স্থানটায়। কপল বেয়ে গড়ানো নোনা জলের ধারাকে 2 হস্তের তালুর দ্বারা অবরুদ্ধ করল। নাক টেনে কণ্ঠে স্বয়ংক্রিয়তা এনে বলল, এই তোরা কাঁদছিস কেন? আমি এই শহরে ফিরবো না বলেছি, কিন্তু তোদের সাথে দেখা করব না সেটা তো বলিনি। তোরা কেউ তো এই শহরে স্থায়ী না। একদিন এই মেডিকেল প্রাঙ্গণ তো ছাড়তেই হবে। আমি না হয় একটু আগেই ছাড়লাম। ইতি তিতিরকে সে জাপড়ে ধরে। মেয়েটা গতকাল রাত থেকে কাছে একটু বেশি আবেগী কিনা। ইতি ক্রন্দনরত কণ্ঠে বলে, আই উইল মিস ইউ। মিস ইউ টু। তোর নাদুস নুদুস গালগুলো আবার কবে টানবো এটা তো আল্লাহই জানে। তিতিরের আহ্লাদি সংলাপে ইতি আরো আবেগী হয়ে পড়ে। সাইফ বলে, তোরাও কি সাথে বাস স্টপ পর্যন্ত যাবি? মৃদুলা চোখের কোনা মুছে ভাঙা কণ্ঠে বলে, আবার কবে দেখা হবে তা জানি না, শেষ পর্যন্ত সাথেই যেতে চাই। রিক্তা নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে তিতিরের হাতে দিয়ে ঠোঁট কোলে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, পড়াশোনার ব্যস্ততা ও সংসার চালানোর জন্য হয়তো সবসময় কথা বলার সময় পাবি না, তাই নিজেকে একা লাগলে এই ছোট ডায়েরিটা দেখিস। আমার এই 2 বছরে অনেক স্মৃতিবন্দি আছে, আমার খুব যত্নে গড়া, সামনে রাখিস কিন্তু। তিতির রিক্তাকে জড়িয়ে ধরে নিজের কান্না সংবরণ করতে পারে না। এই 5 জন 2 বছরে সব সময় তার পাশে ছিল। নতুন ক্যাম্পাসে গিয়ে কি এমন কাউকে পাবে জানা নেই তিতিরের। ওরা বাস স্ট্যান্ডের জন্য রওনা হলো। তিতিরকে বাসে উঠিয়ে বাস ছাড়ার আগ পর্যন্ত সেখানেই ছিল। বাস ছেড়ে দিলে তিতির বাসের সিটে গা এলিয়ে দেয়। গন্তব্য নতুন, সূচনা কেমন হবে তা নিয়ে সংশয়। মাগরিবের নামাজ পড়ে সেনানিবাসে নিজেদের রুমে এসেছে মাশরিফ ও অভি। হঠাৎ মাশরিফের ফোনে কল আসে। স্ক্রিনে মা মহিমা বেগমের নাম্বার দেখে মুচকি হাসে সে। রিসিভ করে সালাম দিয়ে বলে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি সব সময় ভালো থাকি। তুই মিশন থেকে ফিরে 2 দিন আমার ফোন রিসিভ করিসনি, তাই আমি তোকে 4 দিন ফোনই করিনি। এখন দেখছি আমার ছেলে আমাকে ভুলতে বসেছে। মায়ের অভিমান মিশ্রিত কণ্ঠে মাশরিফ মুচকি হাসে। সে তো মায়ের কাছে গুলি লাগার বিষয়টা লুকাতে কয়দিন ফোন রিসিভ করেনি। মা তার খুব চিন্তা প্রিয় মানুষ। মাশরিফ বলে, আর 3 দিন পর হাজির হব, দেখো শুধু। তুমি কি কোয়ার্টার আছো? তো আর কই থাকবো?
তুই না থাকলে আমাকে এই ক্যাডেট কলেজের কোয়ার্টারই থাকতে হয়। তোর যে কেন এত ভয় বুঝি না। মহিমা বেগমের অভিমান এখনো কমেনি। মাসরিফ বলে, তোমার এতগুলো ছেলে থাকতে আমার কথা মনে পড়ে গেল। তোমার তো ওদের সারাদিন অ্যাক্টিভিটি দেখতে দেখতেই দিন পেরিয়ে যাওয়ার কথা। বিকেলে বড় মাঠটার পাশের রাস্তা দিয়ে সবটা চক্কর দাও তো। তোমার সুগার লেভেল কেমন? মহিমা বেগম বলেন, দেই তো, কম বড় মাঠ ওটা? তুই যে একজনকে আমার উপর নজর রাখতে রেখে গেছিস, ওই ছেলে বিকেল হলেই নিজের খেলাধুলা রেখে আমাকে নিয়ে 2 বার করে মাঠে চক্কর দেয়। কিন্তু বাবু, আমি যে ছেলেদের খেলার মাঝে তোকে খুব করে মিস করি। মাসরিফের নিজেরও এবার খারাপ লাগছে। ছোট থেকে এই ক্যাডেট কলেজের মাঠেই খেলাধুলা করে বেড়ে ওঠা তার। মা ওখানকার শিক্ষিকা হতে আরো সুবিধা হয়েছে। তবে মায়ের চাকুরির আর 3 বছরের মতো আছে। নিজেও তো এই ক্যাডেট কলেজের ছাত্র। অভির সাথে বন্ধুত্ব কলেজ থেকে। আগে খুব একটা কথা হতো না অভির সাথে, কিন্তু কলেজ থেকে ফুটবল টিমে দুজনের বন্ধুত্বের শুরু। আরো বন্ধুরা সবাই তো আর্মিতে জয়েন হয়নি। মাসরিফ আদুরে কণ্ঠে বলল, আমি সিটু মা, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফোন কেটে দেওয়ার পর অভির দিকে তাকালে দেখে অভি এক দৃষ্টিতে চেয়ে আছে। মাসরিফ ইশারাতে শুধালে অভি বলে, গুলি লেগেছে, এটা আন্টিকে তুই জানাতে না চাইলেও তুই বাসায় গেলে আন্টি এমনিতেই জানবে। ছুটির পর বাসায় গেলে আন্টি তোকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করবে। মাসরিফের ভাবলেশীন জবাব, করুক, যে যা করে শান্তি পায়। আমার সামনে চিন্তা করুক, আমি সামনে নিব। কিন্তু আমার আড়ালে চিন্তা করে বিপি হাই করে বসে থাকবে, তারপর আমার চিন্তা দ্বিগুণ করবে। হুট করে অভি হেসে ফেলে। মাসরিফও হাসে। অতঃপর দুইজনে ড্রেস বদলে ডাইনিংয়ে যায় সন্ধ্যার নাস্তার জন্যে। ময়মনসিংহ হতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। 3টা লাগেজ অতি সাবধানে নামিয়ে এখন সিএনজি খুঁজছে মেডিকেল কলেজ পর্যন্ত যাওয়ার জন্যে। একা মেয়ে দেখে সিএনজি ড্রাইভাররা অধিক ভাড়া দাবি করছে। প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে রইল। অচেনা শহর, অচেনা রাস্তা, কোনো দিকে কই যাবে কিছুই বোধগম্য হচ্ছে না তিতিরের। সিএনজি ড্রাইভাররাও নিশ্চয়ই বুঝতে পেরেছে মেয়েটা এই শহরে কিছু চিনে না। সিএনজি ড্রাইভাররা যত ভাড়া চাচ্ছে ততটা তার বাস ভাড়ার থেকেও অনেকটা বেশি। আরও কয়েক মিনিট অপেক্ষার পর এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, মা কই যাইবা? তিতির হকচকিয়ে তাকায়। এই অচেনা শহরে, এত কোমল শহরে তাকে ডাকার মানুষটার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল। রাস্তার স্বল্প আলোতে যেটুকু দেখা সম্ভব হলো তাতে তিতির বুঝলো লোকটা অধীর আগ্রহে তিতিরের দিকে চেয়ে আছে। তিতির হালকা হেসে বলল, মেডিকেল কলেজের হোস্টেলে যাব চাচা। তই লও, আমার গাড়িতে ভাড়া লইয়া চিন্তা কইরো না। মেডিকেল কলেজের ওইখানে আমি থাকি, ন্যায্য ভাড়াই রাখমু। অনেকক্ষণ ধইরা খাড়াই আছি, ল আমি পৌঁছাই দিই। তিতিরেরও আর দামাদামি করতে ইচ্ছে হলো না। লোকটাকে বিশ্বাস করতে মন সায় দিল। লাগেজগুলো বৃদ্ধ ড্রাইভারের সাহায্যে গাড়িতে তুলে নিল। তারপর তিতির গাড়িতে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। ড্রাইভার বলতে লাগে, আমি মেডিকেল কলেজের ওইখানেই থাকি। মেডিকেল কলেজের ছাত্ররা আমার খুব ভালো পায়। কিছু হইলেই আমারে ফোন করে কইব, চাচা জলদি আসেন, এক জায়গায় যাইতে হইব। আমি আর কি যাই, সন্তান থাকতেও নিঃসন্তান আমি। ওরা পাশে আছে বইলাই শান্তি লাগে। আমারও আমার স্ত্রীর চিকিৎসার খরচও ওরাই চালায়। এত মানা করে শোনেই না। বৃদ্ধ ড্রাইভার চাচার কথা শুনে তিতিরের মুখে হাসি ফুটল। তিতির বলল, আজ থেকে তবে আপনি আরেকটা মেয়ে পেলেন, আমাকেও ওদের মতোই রাখবেন? রাখবো না কেন, অবশ্যই রাখবো। তিতির মুচকি হাসলো। ক্লান্তিতে চুপ করে রইল। কিছু সময় পর গন্তব্যে পৌঁছে ভাড়া মিটিয়ে বললে, ধন্যবাদ চাচা, ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। তুমি ভালো থাইকো মা। তিতির লাগেজগুলো নিয়ে হোস্টেলের ভিতরে গেল। তিতিরের প্রস্থানের পর বৃদ্ধ ড্রাইভার চাচার ফোনে কল আসে। তিনি ফোন কল রিসিভ করেই সালামের জবাব দিয়ে বলে, হ্যাঁ বাবা, নামাই দিয়া গেছি। মায়াটা এলাকায় খাড়াই আসিল। মায়াটা তোমার কিছু হয়? আরে না চাচা, ফ্রেন্ডের কথায় এসব করেছি। ওহ, আমি ভাবলাম তোমার কিছু হয়। সমস্যা নাই। আচ্ছা চাচা। অর্ক ফোন রেখে বলে, এ রাফি, মাশরিফরে মেসেজ করে জানা আমি ওয়াশরুমে গেলাম। এই বলে অর্ক ওয়াশরুমে দৌড় দেয়। শুভ বলে, রাফি ফোন দে, নেটে নাই দেখলাম। তুই দে, আমার ফোনে টাকা থাকলে তো চাচারে আমিই ফোন দিতাম। ব্যালেন্সের মেয়াদ শেষ, কালকে সকালে ব্যালেন্স নিতে হবে। রাফির কথায় শুভ মাশরিফকে ফোন লাগায়। মাশরিফ যেন ফোনের অপেক্ষাতেই ছিল। ফোন রিসিভ করে সরাসরি বলে, তিতির এসে পৌঁছেছে। শুভ বিরস কণ্ঠে বলে, ফোনটা ধরেই আমাদের কোনো খোঁজ খবর না নিয়েই সরাসরি প্রেমিকার খবর জিজ্ঞাস? যা, তোরে কমু না।
শুভ সাথে সাথে কল ডিসকানেক্ট করে দিল। রাফি অবাক হয়ে বলল, ফোন যখন দিয়েছিস তো কথাটা বলেই কাটটি। শুভ দাঁত বের করে হেসে বলে, এখন ও ফোন দিবে, দেখ খালি। সত্যি সত্যি মাশরিফ ফোন দিল। খুব আয়োজন করে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছিস তোরা? বহুদিন দেখা সাক্ষাৎ নাই। হয়েছে, থাম। আমরা সবাই ভালো আছি। তোর তিতির পাখিও হোস্টেলে এসে পৌঁছে গেছে। শান্তি? মাশরিফ স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, থ্যাংক ইউ রে। আমি আর 2 দিন পর টাঙ্গাইল আসবো, তারপর আম্মুকে মির্জাপুর থেকে বাসায় নিয়ে আসবো, তোদের সাথে দেখা করব। শুভ রম্যস্বরে বলে, আমাদের সাথে নাকি? মাশরিফ হালকা হেসে বলে, তোদের সাথে দেখা করতে আসবো, যতদিন থাকবো। তার মধ্যে একটুখানি সুযোগের সত্য ব্যবহার করলাম আর কি। তুই মিয়া বহুত চালাক। তা আন্টিকে বলছিস? শুভর প্রশ্নের জবাবে মাশরিফ ঘন ঘন নিঃশ্বাস ফেলে, হতাশ স্বরে বলে, না, অনেক কিছু মাকে জানানোর আছে। আগে হৃদপ্রিয়া তার আমন্ত্রণ গ্রহণ করুক। রাফি, শুভ, অর্ক সমস্বরে বলে ওঠে, কবুল হোক। মাশরিফের সাথে বসে অভিও বলে, কবুল হোক। মাশরিফ হেসে ফেলে বলে, একদিন রাতুল রনিতকেও বল না রাজশাহীতে আসতে, 7 বন্ধুর একটা ছোট করে গেট টুগেদার হয়ে যায়। হ্যাঁ বলবো, ওরাও বলেছিল। রাফির জবাবে মাশরিফ বলে, আচ্ছা থাক, তবে নামাজ পড়ে নেই। বাই। বন্ধুদের কথা শেষ হলে মাশরিফ ও অভি নামাজ পড়তে যায়। নামাজের পর ডাইনিং এ যাবে ডিনারের জন্য। হোস্টেল সুপার তিতিরকে তিতিরের রুম দেখিয়ে দিল। রুমে আরো 2 জন আছে। হোস্টেল সুপার বললেন, শোনো তিতির, এখানে এরা ফরেন স্টুডেন্ট, অন্য রুমে তোমাকে দেওয়া হয়নি। মেয়েরা খুব ভালো, আশা করি মিলে চলতে পারবে। তিতির কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ধন্যবাদ ম্যাম, আমি চেষ্টা করব ওদের সাথে বন্ধুত্ব করার। হোস্টেল সুপার চলে গেলে তিতির ব্যাগগুলো নিয়ে নিজের বেডে বসে। পাশের বেড থেকে এক মেয়ে বলল, হ্যালো, মাইসেলফ লীরা। হ্যালো, মাইসেলফ তাহিয়া নূর তিতির। তিতিরের প্রত্যুত্তরে লীরা বলে, তোমার নামটা খুব বড়, ক্যান আই কল ইউ তিতির? তিতিরের বিষম লেগে যায়। তিতির বলে, তিতির না, তিতির। ইংলিশে টি হলেও বাংলাতে ত উচ্চারণ হয়। লীরা মিষ্টি হেসে বলে, সরি তিতির, আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাংলা বাট সাম ওয়ার্ড। তিতির হেসে বলে, ইটস ওকে, ক্যান ইউ কল মি টিচার? থ্যাঙ্কস, ইট উইল টেক সাম টাইম টু প্রোনাউন্স। ফার্স্ট টাইম বাঙালি রুমমেট। হে তিতির, মিট মাই ফ্রেন্ড জুলিয়া। আমাদের বাংলাদেশ অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই উই আর হেয়ার। ইউ নো, both of our parents are Bangladeshi, but they are no more. তিতির মলিন হাসলো। এত সুন্দর প্রাণোচ্ছল মেয়েগুলোকে দেখে মনেই হয় না ওরা পরিবারহীন। তিতির বলল, সরি। No, it's okay. তুমি রেস্ট নাও। তিতির হালকা হেসে হাত মুখ ধুতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে মা ও হিয়াকে ফোন করে সব জানায়। নতুন ভোর, স্নিগ্ধতায় ভরপুর। নতুন শহরে প্রথম সকালটাতেই মন ভালো হয়ে গেল তিতিরের। আজকে এখানে প্রথম ক্লাস করতে যাবে। একটু ভয় ভয় করলেও অন্যরকম উৎসাহ কাজ করছে। হঠাৎ পাশ থেকে কেউ কফির মগ এগিয়ে দিলে তিতিরের ভ্রু কুঁচকে আসে। পাশ ফিরে চাইলে দেখে লীরা। লীরা চমৎকার হেসে বলে, গুড মর্নিং। তিতিরও হেসে বলে, গুড মর্নিং। কফি? তিতির লীরার হাত থেকে কফির মগটা নিয়ে বলল, থ্যাংক ইউ। লীরা নিজে নিজেই তিতিরকে অনেক কিছু জিজ্ঞাসা করা শুরু করে। তিতিরও ওর সাথে তাল মিলাচ্ছে। রুমমেট নিয়ে তিতির দারুণ খুশি, কিন্তু বেশি দিন তো থাকতে পারবে না। কফি শেষ করে ক্লাসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তিতির জানতে পারে লীরা ও জুলিয়া তিতিরের ব্যাচমেট। 3 জন একসাথে ক্লাসে যায়। প্রথম দিন হিসেবে 2 জন নতুন ফ্রেন্ড পেয়ে ভালোই লাগছে। ক্লাসে গিয়ে লীরা ও অন্য ফ্রেন্ডদের সাথে তিতিরের পরিচয় করিয়ে দিয়েছে। ক্লাস শেষে লীরা ও জুলিয়া তিতিরকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাতে থাকে। পথে ইন্টারনেট শেষের দিকে থাকা রাফি, অর্ক, শুভদের সাথেও দেখা হয়ে যায়। অর্ক নিজে থেকে এগিয়ে এসে একটু না জানার ভান করে তিতিরকে বলে, তুমি কে? নতুন দেখছি আজ। ফ্রেশারদের তো আসার এখনো সময় হয়নি। তিতির ভয়ে কাচুমাচু অবস্থা। র্যাগিং এর শিকার হবে কিনা ভয়ে আছে। স্বল্প শব্দে বলে, ভাই আমি মাইগ্রেশন করে ফরিদপুর থেকে এখানে এসেছি। ও আচ্ছা, তা লিরা জুনিয়রের সাথে উঠেছে নাকি? লীরা অর্কের এমন অভিনয় দেখে মুখ কুঁচকে নেয়। পরশুদিনই তো অর্ক ও শুভ এসে লীরা ও জুলিয়াকে তাদের নতুন রুমমেটের কথা জানিয়েছিল। অর্কের এই প্রশ্নের জবাব লীরা মুচকি হেসে দেয়। ইয়েস ব্রো, উই আর রুমমেট। অর্ক জোরপূর্বক হেসে বলে, আচ্ছা থাক, তবে পরে কথা হবে। জুলিয়া মুখে হাত দিয়ে হাসছে। অর্ক, রাফি, শুভ চলে গেলে ওরাও তিতিরকে নিয়ে ঘুরতে থাকে। পরবর্তী ক্লাস শুরু হতে এখনো সময় বাকি।
সুজন পলাশরা এলাকায় এসেছে ভোরে, এসেই তিতিরদের বাড়ির কাছে গেছে। উকিঝুঁকি দিয়ে নিজেদের বাড়িতে চলে গেছে। ওরা তো বুঝতেও পারলো না তিতিররা বাড়ি ছেড়ে দিয়েছে। সুজনরা এলাকায় আসা মাত্রই পুলিশের কানে খবর চলে গেছে। সুজন ও পলাশরা দুপুরের দিকে ঘুম থেকে উঠে মোড়ের দোকানে এসে বসে চা পানি খাচ্ছে, সাথে হাসি তামাশা করছে। তখনই ওদের সুখের অন্তরায় হয়ে পুলিশ হাজির হয়। আচমকা ঘটনায় সুজন, পলাশ ও তাদের সঙ্গীদের বিষম খাওয়া অবস্থা। ওরা পালানোর জন্য দৌড় দিবে, তার আগেই পুলিশ ওদের ঘেরাও করে ফেলে। পুলিশের একজন অফিসার সুজনের কলার ধরে বলে, চল এবার, অনেক ঘুরাইছিস। সুজন এবার দাঁত কিরমির করে বলে, আমার ধৈর্য নিবি অফিসার? তোর বড় অফিসারও আমার কথায় উঠে বহে। অত সোজা নেই, 2 দিনও রাখতে পারবি না। এই অফিসার মনে হয় নতুন, আমরা এলাকায় আসিলাম না তাই পকেট ভরতে পারে নাই। পুলিশ অফিসার নাদিম মুচকি হেসে বলে, ঠিক বলছিস, পকেট ফাঁকা আমার। যার পকেট ভরেছিস তাকে বান্দারবান ট্রান্সফার করা হয়েছে, তাই তোদের জেলে ভরতে এসেছি। সুজনের এবার মাথায় হাত। কিভাবে বাঁচবে উপায় খুঁজছে। পুলিশের পায়ে পাড়া দিয়ে পালাতে চাইলে অফিসার হ্যান্ডগানের পশ্চাৎ দিয়ে সুজনের মাথায় আঘাত করে। আঘাতে সুজন ব্যথায় কুকিয়ে উঠে, যা দেখে পলাশ চুপসে যায়। তারপর পুলিশ হাতে হ্যান্ডকাপ পরিয়ে সুজন ও পলাশকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। ময়মনসিংহ আসার 2 দিন পেরিয়ে গেছে। আজ বিকেলে ক্লাস শেষ করে তিতির বাসা খোঁজার জন্য একটু বেরিয়েছে। 2 দিনের ক্লাসের ফাঁকে ফাঁকে লীরা ও জুলিয়া তিতিরকে পুরো ক্যাম্পাস দেখিয়েছে, সেই সাথে আরও 2-1 বন্ধুও হয়েছে। তিতিরের সাথে বাসা খোঁজার জন্য লীরা ও জুলিয়াও আসতে চেয়েছিল, কিন্তু জুলিয়ার হঠাৎ অসুস্থতা ও লীরার জুয়েলারি কালেকশন ও মেকওভার প্রোডাক্ট কসমেটিক নিয়ে লাইভে যেতে হবে বলে আসা হয়নি। বলা বাহুল্য যে লীরা ও জুলিয়া অনলাইনে বিজনেস করে নিজেদের খরচ চালায়। তাছাড়া সরকারি মেডিকেল, তাই এতেই ভালো করে চলতে পারে। তিতির যেটুকু চিনে আবারও হোস্টেলে ফিরতে পারবে, অতটুকুই খুঁজতে গিয়েছে। একটা বাসা পেয়েছে, কিন্তু রুমও বেশি, এমনকি ভাড়াও বেশি। রুম 3টার সাথে ডাইনিং আলাদা, ভাড়া চেয়েছে 9,000। এত বড় ফ্যামিলি বাসা তো ওদের দরকার নেই। হিয়া বাচ্চা নিয়ে নাজমা বেগমের সাথেই থাকবে বলেছে। তাছাড়া এত টাকা ভাড়াতে দিতেও কষ্ট হয়ে যাবে, তাই সেটা আর নিল না। আজকের মতো খোঁজা এখানে ইতি টানল। সামনে একটা কদম গাছ, গাছের নিচে ঝরে পড়া কদম ফুলের চিহ্ন পরিলক্ষিত। বর্ষাকালের প্রমাণ এখনও প্রকৃতিতে দৃশ্যমান, অথচ শরতের আগমন ঘটে গেছে। তিতির দেখলো এই রাস্তা দিয়ে গাড়ি খুব একটা চলাচল করে না। সিএনজি, প্রাইভেট কার ক্ষণে ক্ষণে আসে, আর রিক্সা। ফুটপাতে মানুষজন হাঁটছে, তাই সেখানে বসলো। একটা পড়ে থাকা অর্ধ কদম ফুল তুলে নিল। কদম ফুল তার প্রিয়দের তালিকাভুক্ত। কোন ফুল যে তার প্রিয় তালিকায় নেই তা সে নিজেও জানে না। আকাশপানে চেয়ে আখিজোড়া মুদিত করে নিল। পরক্ষণে চোখ মেলে আকাশপানে তাকালো। গধূলির রক্তিম আভা যেন পশ্চিম আকাশে রং তুলিতে ছিটে দেওয়ার মতো ছড়িয়ে যাচ্ছে। মৃদুমন্দ শুনিলে মন প্রশান্তিতে ভরপুর। বহুদিন পর এভাবে ফুটপাতে একা বসলো। শেষবার কবে বসেছিল মনে করতে পারছে না। খানিক দূরেই তিতির দেখলো এক আইসক্রিমওয়ালা যাচ্ছে। লোকটা বরফমালায় আইসক্রিম বিক্রি করে। তিতিরের ওষ্ঠকোণে হাসির রেখা ফুটলো। আইসক্রিম বিক্রেতার কাছে গিয়ে বলল, চাচা 2টা আইসক্রিম দেন তো। আইসক্রিমওয়ালার ফোকলা মুখে হাসি ফুটলো। জিজ্ঞাসা করলো, কয় টাকা কইরা দিমু মা? আপনি বলেন আগে। তিতিরের জবাবে আইসক্রিম বিক্রেতা প্রত্যুত্তর করলো, 5 টাকা কইরা নিলে পাত্রটাও খাইতে পারবা, আবার 10 টাকা কইরা নিলে প্লাস্টিকের কৌটাতেই দিমু। তিতির গালে হাত দিয়ে কিয়ত ভাবলো, অতঃপর বলল, 5 টাকা করে দেন চাচা, আমার রাক্ষসী মন পাত্র সহ খেয়ে নিতে চাইছে। বলেই তিতির হেসে ফেলল। তিতিরের এই মুগ্ধ করা হাসি কারো ক্যামেরায় ফোকাস হলো। আড়াল থেকে হৃদপ্রিয়ার প্রাণোচ্ছলতা উপভোগ করার মাঝে দারুণ এক আনন্দ আছে। আইসক্রিমওয়ালার পাওনা মিটিয়ে 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে ভাবলো একটা ছবি তুলবে। হাতে থাকা কদম ফুলটা নষ্ট হওয়া সাদা পাপড়িগুলোকে তুলে ফেলে দিল। তারপর শুধু সূর্যের ন্যায় হলুদ অংশটা রাখলো। বাম হাতে কদম ফুল ও 2টা বরফমালায় আইসক্রিম নিয়ে চটজলদি ব্যাগ থেকে ফোন বের করে পশ্চিম কোণে ডুবন্ত রক্তিম সূর্য অভিমুখে আকাশপানে হাত উচালো। অতঃপর 2 ক্লিকে 2টা ছবি তুলে নিয়ে আবারও ফুটপাতের ওই জায়গাটাতে বসলো। আইসক্রিম গলে যাওয়ার দরুন হাত বেয়ে বরফ গলা পানি পড়া শুরু করেছে। অতি সত্বর যদি না খায় তবে আর খাওয়াই হবে না। তাড়াহুড়ো করে একটা আইসক্রিম পুরোটা মুখের ভিতর পুড়ে দেওয়া মাত্রই ঠান্ডায় নাক কান দাঁত শিরশির করে উঠল। চোখ মুখ খিচে পরের বার এই বোকামি না করার মনস্থির করে ধীরে ধীরে সময় নিয়ে আইসক্রিম খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। এবার যে ফিরতে হবে। আকাশ দেখে মনে হচ্ছে এখনো সন্ধ্যা নামার ঢের সময় বাকি, কিন্তু প্রভাকর যে আজকের মতো নিদ্রাতে চলে গেছে। কিছু পথ হাঁটতেই আজান পড়ল। তিতির একটু থেমে দাঁড়ালো। এক মসজিদে আজান শেষ হলে আবার হাঁটা ধরল। 5-6 মিনিটের মধ্যে মেডিকেল কলেজ এরিয়াতে এসে পড়েছে। এবার দেখা মিলে সেই বৃদ্ধ ড্রাইভার চাচার সাথে। তিতির ভাবলো রাতে পড়ার সময় খিদে পেলে খাওয়ার জন্য বিস্কিট চকলেট কিনে নিয়ে চাচার সাথে একটু সালাম বিনিময় করবে। দোকান থেকে জিনিসপাতি কিনে সেখানে এসে দেখে ড্রাইভার চাচা নেই। তিতির এবার হোস্টেলে ফিরতে উদ্যত হলে একজন ডাক দেয়,
এমএ। তিতির ঘাবড়ে তাকালো, দেখলো তার সিনিয়র। সেদিন যেই ছেলেটা লীরা জুলিয়াদের সাথে ক্যাম্পাস ঘুরে দেখার সময় এসেছিল সেই ছেলেটা। সাথে আরো 3 জনকে দেখা যাচ্ছে। একজনের চেহারা স্পষ্ট কিন্তু বাকি 2 জনের চেহারা অস্পষ্ট। ছেলেটা বলে, এদিকে আসো। তিতির খানিক আগায়, ভাবতে থাকে কোনো ভুল করেছে কিনা। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি অর্ক। ওই দিন যে কথা হলো। অর্কর পরিচিত পর্বে তিতির হাসার চেষ্টা করলো। জি চিনেছি ভাইয়া। অর্ক আবার জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? সিনিয়রদের সালাম দিতে হয়, জানো না? তিতির থতমত খেয়ে সালাম দেয়। পাশ থেকে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, অর্ক, ওকে যেতে দে, সন্ধ্যা হয়ে গেছে। কিছু বলার হলে বল, নয়তো শুধু শুধু সময় নষ্ট করছিস। তিতিরের কাছে কণ্ঠস্বর কিঞ্চিত পরিচিত ঠিকল, কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারছে না। লোকটার মুখশ্রীও দৃশ্যমান না। এবার শুভ নামের ছেলেটি এগিয়ে এসে বলল, তোমাকে বিকেলে ক্যাম্পাস থেকে একা বের হতে দেখছিলাম। তুমি তো ইমিগ্রেশন করে এসেছো। এই শহর চেনো? না মানে এমনি বেরিয়েছিলাম। তিতিরের জবাবে শুভ বলে, ও আচ্ছা, কোনো হেল্প লাগলে বলতে পারো। আমাকে না পেলেও রাফি আর অর্ককে পাবেই। শুভর কথার বন্ধুরা বিরক্ত হলো। রাফি শুভর মাথায় চাটা মেরে তিতিরকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও এখন, কোনো হেল্প লাগলে জানাবে। তিতির মাথা নাড়িয়ে আবারও সালাম দিয়ে চলে আসে। তিতির চলে গেলে মাশরিফ এবার ঘুরে তাকায়। সে আজই এসেছে, প্রথমে টাঙ্গাইল যাওয়ার বদলে এখানে এসেছে। বিকেলে এসেই তিতিরকে বের হতে দেখে পিছু নিয়েছিল। শুভ রাফি মাশরিফের কাঁধে হাত রাখে। রাফি বলল, তুই কি খুব আয়োজন করে নিজের মুখ দর্শন করাবি? ভয় পাচ্ছিস নাকি? শুভ মজার ছলে বলে, সুদর্শন পুরুষদের একটু বেশি ঢং থাকে। আমি তো বুঝি না তুই রোদের মধ্যে সারাদিন দৌড়ঝাঁপ করে রাফির মতো ফর্সা কি করে আছিস। রাফি হচ্ছে জুনিয়রদের ক্রাশ, আমি আর অর্ক একটু কম আর কি। রাফি শুভকে আবারও মাথায় একটা লাগিয়ে বলে, তাই জন্যই তো আমি এখনো সিঙ্গেল আর তুই চুটিয়ে প্রেম করছিস। খুব ভালো তো। তুই মেয়েদের পাত্তা দেস না তো, ওরা সুযোগ পাবে কেমনে? অর্ককে দেখ, জুনিয়র একটা ওর পিছে ঘুরে, আর সেটারই বারবার আপু আপু বলে। অর্ক ভাব নিয়ে বলে, আমার দরকার নেই ডাক্তার গার্লফ্রেন্ড বা বউ। আমি সাধারণ মেয়ে বিয়ে করবো। এদিকে বাসায় আম্মা বলতেছে বিয়ে ঠিক করে রাখছে, বারবার বলতেছে ঢাকায় ফিরতে। মাশরিফ হেসে বলে, করে ফেলতে হবে। সবার আগে তুই বিয়ে করে অভিজ্ঞতা জানা, সবার শেষে মনে হয় আমার বিয়ে দিবে। হঠাৎ শুভ বলে, এই মাস্টিফ, তোর পিছনে যে ঘুরে ওই মেয়েটার কি খবর? কি যেন কি দিয়া নাম? রাফি ব্যঙ্গ করে বলে, মাসি বেবি, আমাকে কাল কাশু বলবা। হ্যাঁ। মাশরিফ রাফির কথায় চটে গিয়ে 2-1 ঘা লাগিয়ে বলে, ভাবতেছি এবার মাকে বলবো, চলো তোমার কোয়ার্টারে থেকে যাই। কদিনের জন্য আবার বাড়িতে যাওয়ার কি দরকার? এত বিরক্ত লাগলে কানের নিচে 2টা লাগাবি, দেখবি সোজা হয়ে গেছে। রাফির বুদ্ধিতে মাশরিফ হতাশ হলো। ওই মেয়ের ন্যাকামির জন্য সত্যি বিরক্ত সে। ফোনের রিংটোনে পকেট থেকে ফোন বের করে দেখে মা কল করেছে। মাশরিফ বলল, আচ্ছা থাক, তবে আবার কাল আসবো। আজ যাই, মা এবার রেগে যাবে। মাশরিফ নিজের জিপে উঠে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। হোস্টেলের ভিতর ফিরে তিতির দেখে লীরা ও জুলিয়া দুজনেই খুব মনোযোগ দিয়ে পড়ছে। তিতির জলদি করে অজু করে নামাজটা পড়ে নেয়, তারপর জুলিয়াকে জিজ্ঞাসা করে, How are you feeling now? Yeah, fine. Thank you for asking. Rent পেলে? জুলিয়াকে তিতির জবাব দেয়, না, কাল আবার বেরোবো। Okay, don't worry. পড়তে বসো এখন। তিতিরেও বই নিয়ে বসলো। মাশরিফ মির্জাপুরে পৌঁছালো। মির্জাপুর ক্যাডেট কলেজ। তার শৈশব কৈশোর সব এখানেই। ছোট থেকে মায়ের চাকুরি সূত্রে পরিবার সহ এখানেই থাকতো। তারপর সময়ে ক্রমবর্ধমানে এখানকার স্টুডেন্ট হলো, তারপর আর্মি জয়েন। সব কেমন ধারাবাহিকভাবে চলছে। মূল ফটকে এসে গাড়ি থামালো মাশরিফ। এখন দারোয়ান আসবে, চেক করবে, তারপর গাড়ি ঢুকতে দিবে। লম্বা একটা শ্বাস নিয়ে সামনে তাকালো। দারোয়ান তার পরিচিত। দারোয়ানকে সালাম দিয়ে গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। সারিবদ্ধভাবে গাছ লাগানো, পরিষ্কার রাস্তা, লেক, উঁচুভূমি সবই আছে। মসজিদ, হসপিটাল পেরিয়ে মূল একাডেমিক ভবনের সামনে এসে আবারও গাড়ি থামালো। পাশেই তার হোস্টেল ভবন, ফজলুল হক ভবন। পাহারারত দারোয়ান তাগাদা দিলে গাড়ি মাঠে নিয়ে যায়। আবারও গাড়ি থামিয়ে ভাবলো পুরো মাঠটা একবার দৌড়ে আসবে। নিজের সেই অদম্য ইচ্ছা সে প্রতিবার পূরণ করে। 8 মিনিটে পুরো মাঠটা দৌড়ে এসে গাড়ি থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে মাঠেই বসে পড়ল। এবার মায়ের ফোন রিসিভ করতেই মহিমা বেগম বলেন, বাসায় আয়, মাঠে দৌড়াতে হবে না, সকালবেলা তো এমনিতেই দৌড়াবি। দারুণ তোমাকে বলেছে তাই না? প্রতিবার এই সময় ফোন দাও। আমি গেট দিয়ে ঢোকার ঠিক 14-15 মিনিট পর।
মহিমা বেগম অভিমান করলেন, যেন বললেন, এর আগে ফোন করলে তো তুই ধরবি না, তাই এই সময়ে ফোন করি। ঘড়িতে সময় দেখেছিস? 10টার কাছাকাছি, জলদি আয়। আসছে, 2 মিনিটে আসছে। বসা থেকে চট করে উঠে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়, তারপর গাড়ি জায়গা মতো পার্ক করে বাসায় প্রবেশ করে। মহিমা বেগম দরজা খুলেই রেখেছিলেন। সেই সুযোগে মাসিফ দৌড়ে মাকে জড়িয়ে ধরে বলল, 3 মাস, তাই না? 3 মাস পর আসলাম। হ্যাঁ, মাঝে ছুটি পেয়েও আসিসনি, তাও জানি। আমার কথা তো মনে পড়ে না। মায়ের অপ্রতিরোধ অভিযোগে মাসিফ হালকা হাসে, অতঃপর বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করতেই তো আসেনি। সারপ্রাইজটা পেয়ে তুমি অনেক খুশি হবে। কোনো মেয়ে পছন্দ করেছিস নাকি? বিয়ে করবি? বল, মেয়ে কোথায় পড়াশোনা করে? ছবি আছে? মায়ের অত্যাধিক অধীরতায় মাসরিফ কপালে হাত দিয়ে মাকে চেয়ারে বসিয়ে বলে, নাম, ছবি এসব কিছুই বলবো না, তবে একজন ডাক্তারনি পাবে যে তোমাকে টাইট দিয়ে রাখবে। বাকিটা সারপ্রাইজ। আর বিয়ে এখনই করবো না, ডাক্তারনি আগে জানুক। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু নাই করুক, তাতেও কোনো সমস্যা নেই। শুধু মেয়েটা ভালো হোক, যে আমার অবর্তমানে সবসময় তোর সাথে থাকবে। মায়ের এহেন অশুভ কথায় মাসরিফ ভারী রুষ্ট হলো। তুমি সবসময় এসব বলো কেন? দেখো, পরের 6 মাসও আসবো না। মহিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এবার চল তো, ফ্রেশ হয়ে খেয়ে নিবি। ওর পছন্দ মতো পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, তারপর করলা দিয়ে শিং মাছের ঝোল আর চিকেন সবজি। জানি রাতে বেশি খেতে পারবি না, তাই এটুকু। সাথে তোর পছন্দের পাটিসাপটা পিঠাও আছে। এসব কম মা, এগুলোর জন্য কম করে হলেও 1.5 প্লেট ভাত খেতে হবে। আর পাটিসাপটা এজন্যই অভি বলে বাসায় গেলে অভ্যাস খারাপ হয়ে যায়। মাসরিফের কথায় মহিমা বেগম বলেন, তোর সব বন্ধুদের নিয়ে আসিস, ওদের কথা মতো একদিনেই মোটু করে দিব। যা, এবার ফ্রেশ হ। মাসরিফ মাকে আরেকবার জড়িয়ে ধরে ফ্রেশ হতে চলে যায়। তিতির পড়ছে, এমন সময় নাজমা বেগমের ফোন আসে। তিতির ফোন রিসিভ করে কুশলাদি জিজ্ঞাসা শেষে নাজমা বেগম বলেন, বাসা পেয়েছিস? না মা, কাল আবার বের হব। নতুন মাস তো শুরু হলো আজকে, কি করবি? তিতির হতাশ স্বরে বলল, দেখি কি করা যায়। তোমরা আর কয়েকদিন থাকো, তারপর সব ঠিক হলে নিয়ে আসবো। চাচা চাচি কিছু বলেছে? না, তোর চাচা চাচি তো বলছে এই মাসটা থেকে যেতে, তোকে বাসা খোঁজা নিয়ে প্রেশার না দিতে। তিতির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যে কয়দিন বাসা পাবো না ততদিন কিছু করার নেই তো। হিয়াকে বলো হায়াতের কয়েকটা ছবি পাঠাতে, বাচ্চাটাকে দেখতেই ইচ্ছে করছে। আচ্ছা বলবো নে, তুই সাবধানে থাকিস, রাখছি। কথা বলা শেষ দেখে লীরা ও তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতির ইশারায় কি হয়েছে বুঝালে লীরা বলল, নাথিং, ইউ ক্যান টক উইথ রাফি অর্ক ভাইয়া, দে ক্যান হেল্প ইউ। রিয়েলি? বাট লীরা এবার তিতিরের পাশে এসে বলল, দে আর সো ফ্রেন্ডলি, তোমার সিট। হুট করে লীরা থেমে গেল। তিতির ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, আমার সিট কি? লীরা কিয়ত ভাবলো, অতঃপর বলল, সিট পরে পেয়েছো, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে। লীরার কথার ভাবার্থ তিতিরের মাথায় ঢুকলো না। তিতির আরো জিজ্ঞাসাও করলো না। হালকা হেসে আবারও পড়তে শুরু করে। লীরা নিজের বেডে গিয়ে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুজন পলাশদের জামিন নিয়ে এক উকিল এসেছে। হিয়ার উপর আক্রমণের কোনো প্রমাণ নেই বলে কোর্টেও চালান করতে পারেনি। নতুন অফিসার নাদিম বিপাকে পড়ে যায়। 2 দিন যাবৎ তাই শুধু আটকেই রেখেছে। এবার উকিলকে নাদিম বলেন, তিয়াস আহমেদের হত্যা মামলার আসামি ওরা। তিয়াস আহমেদের পরিবার হত্যা মামলা দায়ের করেছিল। তারা মানে না ওটা অ্যাক্সিডেন্ট। সেটার ইনভেস্টিগেশন মাঝপথে থামিয়ে দিয়ে কেসটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিয়েছে আগের পুলিশ অফিসার। সেটা আবার রিওপেন হবে। উকিল এবার বললেন, কোনো প্রমাণ না পেলে সেটাকে হত্যা মামলা কিভাবে বলা হয়? কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, আর সেই পুলিশ অফিসার প্রমাণ না পেয়েই অ্যাক্সিডেন্ট হিসেবে কেসটা ডিসমিস করেছে। নতুন কোনো প্রমাণ ছাড়া কেস রিওপেন করে লাভ কি? আর ভিকটিমের পরিবারকে তো দেখছি না, তারা কোথায়? পুলিশ অফিসার নাদিম আর কিছু বলে না। সুজন ও পলাশকে ছেড়ে দিতে বলে। সুজন ও পলাশ জেল থেকে বেরিয়ে পুলিশ অফিসার নাদিমকে উদ্দেশ্য করে বলে, কিরে, কইছিলাম না 2 দিনও রাখতে পারবি না আমারে? আমার লগে পাঙ্গা নিস না অফিসার, এই থানায় টিকতে পারবে না। এই বলে সুজন ও পলাশ উকিলের সাথে থানা থেকে বেরিয়ে যায়। অফিসার নাদিম নিজের টেবিলে রাগে ঘুষি মারে। থানা থেকে বেরিয়ে পলাশ উকিলকে জিজ্ঞাসা করে,
উকিল সাহেব আমাকে জামিন করাইলো কেডা? তাকে আমি চিনি না, মুখে মাস্ক পরা ছিল, আমার অফিসে এসে মোটা অঙ্কের টাকার টেবিলে রাখলো, আর আপনাদের কেস হিস্টোরি আমাকে দেখালো, তারপর আমি জামিনের ব্যবস্থা করেছি। এরপর থেকে কেয়ারফুল থাকবেন, আসি। উকিল চলে গেলে সুজন ও পলাশ হাঁটতে থাকে। তখন সুজনের ফোনে একটা কল আসে। সুজন নাম্বারটা চেনে, মুখে তার বিশ্রী হাসি ফুটে উঠল। রিসিভ করে বলল, সন্দেহ হইতাছিল আপনারাই জামিন করাইছেন, আপনাকে তো এত সাহায্য করছি, একটু তো করবেনি, ধন্যবাদ। অপর পাশ থেকে বলল, তোমাদের জামিন করানোর উদ্দেশ্য হয়েছে যাতে তোমাদের মুখ থেকে কোনো কথা বের না করতে পারে। রিমান্ডে নিয়ে গেলে তখন তো তোমরা বলেও দিতে পারো আমরা নিজেদের আইডেন্টিটি প্রকাশ করতে চাই না। আশা করি খুব শীঘ্রই দেখা হবে, ততদিন স্বাভাবিকভাবে চলাফেরা করবে। কথা শেষ করে 1 সেকেন্ডও অপেক্ষা না করে কল কেটে দিল। সুজন বিড়বিড় করে বলে, শালা সবাই স্বার্থ বুঝে, নিজেগো স্বার্থ ছাড়া আমাগো বাহির করতো না। চল পলাম, বাড়ি গিয়া ঘুম দিমো, তারপর সকাল সকাল পাখিগো দেখতে যাবো। পলাশ ও সুজন একটা সিএনজি নিয়ে রওনা করে। ভোরের রক্তিম উষা রাতের আধার কাটিয়ে ধরণীতে নতুন সূচনা নিয়ে এসেছে। ফজরের নামাজ মসজিদে পড়েই মসজিদেই বসেছিল আলো ফোটার অপেক্ষায়। ক্যাডেটের স্টুডেন্টরা অনুশীলন করছে, ওদের রুটিন থাকে। মাশরিফও ওদের সাথে যোগ দিল। স্যারদের তো পরিচিত আগেই। ওয়ার্ম আপ শেষে একজন এসে বলল, ভাইয়া চলেন আমাদের সাথে ডাইনিংয়ে নাস্তা করবেন। মাশরিফ হালকা হাসলো। যখন মাশরিফ সদ্য এইচএসসি শেষ করেছে, সেই বছর পুনর্মিলন অনুষ্ঠানে মাশরিফ ও তার বন্ধুরা এসেছিল সদ্য বের হওয়া এক্স ক্যাডেট হিসেবে। তখন এই জাবের নামের ছেলেটিও ক্যাডেটে নতুন। মাশরিফ বলল, মা বকা দিবে, বাসায় গিয়ে নাস্তা করতে হবে। তোমার প্রিপারেশন কেমন? টার্গেট তো মেডিকেল। জি ভাইয়া, মেডিকেল চান্স না হলে আপনার মতো আর্মি জয়েন করব। মাশরিফ মলিন হাসে, অতঃপর বলে, আমি তো মেডিকেলের টার্গেট নিয়ে মেডিকেলে ভর্তি হয়নি, সরাসরি আর্মিতে গিয়েছে। মা অনেকবার বলেছিল পরীক্ষা দিতে, আমার রেজাল্ট ভালো ছিল, কিন্তু হয়েছে জীবনে এমন কিছু ঘটে যার জন্য আমরা লক্ষ্য বদলাতে বাধ্য হই। আমার লক্ষ্য বদলে গেল। তুমি মেডিকেলের জন্য আপনার চেষ্টা করবে। মির্জাপুর ক্যাডেটের ছাত্র হয়ে কোনো সরকারি মেডিকেলে চান্স হবে না, তা মানাই যায় না। জি ভাইয়া, দোয়া করবেন। আসি তাহলে, জয়েনিংয়ে যাওয়ার জন্য ড্রেস বদলাতে হবে। মাশরিফ মুচকি হেসে ছেলেটা দ্রুততা দেখলো, অতঃপর আকাশপানে মুখ করে দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই বলল, আই মিস ইউ আব্বু। আজ যদি তুমি থাকতে তবে আমার জীবনটা অন্যরকমই হতো। আমার ফার্স্ট ড্রিমকে আমি প্রায়োরিটি দিতাম, তবে যা হয় ভালোর জন্যই হয়। আমি এখন খুব ভালো আছি। কথাগুলো ভেবে লম্বা একটা শ্বাস বক্ষ গহ্বরে পুড়ে নিয়ে পুরো মাঠটা আরেকবার চক্কর দিয়ে বাসায় ফিরে গোসল করে মায়ের সাথে নাস্তার টেবিলে বসে রুটি খেতে খেতে বলল, মা আমি দুপুরের দিকে ময়মনসিংহ যাব। মহিমা বেগম ভ্রুকুচকে চাইলেন, পানি খেয়ে বললেন, কেন? ময়মনসিংহতে কি? রাফি শুভদের সাথে দেখা করতে? মাশরিফ হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ ওরা তো ময়মনসিংহতে আছে। কাল যাস তবে, আজকে টাঙ্গাইলে যাব তো। না। মাশরিফের আচমকা কিছুটা জোরালো চিৎকার শুনে মহিমা বেগম থতমত খেয়ে রুটি হাত থেকে রেখে বললেন, কি হলো তোর? মাশরিফ নিজের নির্বুদ্ধিতা বুঝে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, টাঙ্গাইলে না গেলে হয় না? না মানে আমি 2 সপ্তাহের মতো আছি, এবার পরে গেলেও তো পারবো। তাছাড়া তোমাকে তো প্রতিদিন ক্লাসের জন্য এতটা পথ আসতে হবে, তার থেকে ভালো এখানেই থাকে। বাড়িতে করিম চাচা তো দেখাশোনা করেনি। আমরা চলো বৃহস্পতিবার যাব, তারপর শুক্রবার শনিবার থেকে আসবো। মহিমা বেগম ছেলের এক নাগারে কথায় হেসে ফেললেন, জানি তো, কেন যেতে চাস না? আমাদের বাড়ির পাশের যে 2 বছর আগে নতুন বাড়ি করেছে, সেই বাড়ির মেয়ে কাশফা তোর পিছুই লেগে থাকে, তাই যেতে চাস না। মাশরিফ মুখ ভার করে বলল, বুঝতে যখন পেরেছো তাই আমার কথাটা রাখো। আমি তো আজ যাবই না, পরশুদিন বৃহস্পতিবার, সেদিন যাব। আচ্ছা যা, তোর আবদার মঞ্জুর। এবার নাস্তা শেষ কর, আমাকে আবার ক্লাসে যেতে হবে। বুয়া আসবে কিছুক্ষণ পর, সে এসে পেঁয়াজ আর যা কাটাকুটি করা লাগবে করে দিয়ে যাবে। আমি 11:30টার দিকে এসে চট করে রেঁধে ফেলবো। মাশরিফ মনু সম্মতি দিয়ে খেতে থাকে। মহিমা বেগম নাস্তা শেষে বেরিয়ে যান। সকালের ক্লাসটা করে তিতির যখন ক্লাসরুম থেকে বেরোবে, তখন 2জন ফ্রেন্ড জারিন ও নাদিয়া আসে। জারিন বলে, গতকাল না আমরা ফ্রেন্ড হলাম, তাহলে তুই আমাদের ছেড়ে একা একাই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিস কেন?
তিতির চমকালো। আচানক সম্বোধনে হতবিহ্বল হয়ে পড়ল। ফরিদপুরের বন্ধুদের কথা খুব করে মনে পড়ছে। ফরিদপুরের মেডিকেলে ক্লাস শুরু করার পর তৃতীয় দিন ইতি এসে তিতিরকে এভাবে আচানক অধিকার বোধ নিয়ে কথাগুলো বলেছিল। তিতিরকে ভাবতে দেখে নাদিয়া তিতিরের মুখের সামনে তুড়ি বাজায়। কোথায় হারালি? ধ্যান ভাঙে তিতিরের। কই না তো, কি বলবে? বলছি কি, চল একসাথে ক্যাম্পাসে বসি। লীরা ও জুলিয়াও ক্যাম্পাসেই আছে। জারিনের কথায় তিতির রাজি হয়। কিছু না বলে ওদের সাথে যেতে থাকে। ক্যাম্পাসের এক জায়গায় গিয়ে বসে ওরা। সেখানে 3 জন ছেলেও আছে, আসিফ, রনক ও ইমরান। সবার সাথে তিতিরকে পরিচয় করিয়ে দেয়। রনক বলে, তুমি হঠাৎ মাইগ্রেশন করলে কেন? তিতির মলিন হেসে বলে, ওই শহরে তিক্ততা ভরে গিয়েছিল, তাই অচেনা শহরে স্বস্তির খুঁজে এসেছি। ফ্রেন্ডের ছেড়ে আসতে কষ্ট হয়নি? ইমরানের প্রশ্নে তিতির জবাব দেয়, হয়েছে, কিন্তু ওই যে নিজের ঠিকানা বদল করাটা ভীষণ জরুরি ছিল। ইটস ওকে, আমরা নিউ ফ্রেন্ডস, রেস্ট অফ দ্য টাইম উই উইল বি টুগেদার। ইয়েস, নাও উই আর টিম। নাদিয়ার কথায় বাকিরাও তাল মিলায়। তিতিরও সায় দিয়ে হালকা হাসে। তখনই সেখানে সিনিয়রদের টিম হাজির হয়। আসফি, রনক ও ইমরান উঠে রাফি, অর্ক ও শুভর সাথে ভ্রাতৃত্বপূর্ণ আলিঙ্গন করে। অর্ক বলল, তার নতুন জুনিয়র কেমন লাগছে ক্যাম্পাস? তিতির প্রথমবারে বুঝতে পারেনি কথাটা যে তাকেই বলা হয়েছে। তারপর সবার ভাবভঙ্গি ও চাহনি দেখে বুঝতে পারে। ভালো ভাইয়া। গতকাল কোথায় গিয়েছিলে? আমি তোমাকে এক বাসের নিচে দেখেছিলাম। তিতির কিয়ৎক্ষণ মৌন থেকে জবাব দেয়, আসলে ভাইয়া একটা বাসা খুঁজছি, 2 রুমের বাসা। মা আর ভাবিকে নিয়ে আসবো তো, তাই। ও আচ্ছা, আমাদের বললেই পারতে। প্রায় 6 বছর ধরে এখানে আছি, এখানে অনেক কিছুই চিনি। তুমি কালকের মধ্যে আশা করি খোঁজ পেয়ে যাবে। আর কিছুর প্রয়োজন হলে অবশ্যই বলবে। রাফির কথায় তিতিরের ওষ্ঠকোণে হাসির রেখা ফুটে। ধন্যবাদ ভাইয়া, অনেক উপকার করলেন। রাফি হালকা হাসে। লীরা বলে ওঠে, আই টোল্ড ইউ না, সিনিয়ররা হেল্প করবে অ্যান্ড দে আর উইলিং টু হেল্প ইউ। রাফি লীরাকে দিকে চোখে ইশারায় শাসায়। তিতির প্রশ্ন করে, কেন? এবারও লীরা কথা ঘুরিয়ে বলে, বিকজ দে আর সিনিয়র। অর্ক ফুস করে মনের ভিতরের আশঙ্কাগুলো ছেড়ে ফেলে। শুভ নাদিয়াকে বলে, নাদিয়া, ডক্টর শাফকাত তোমাকে খুঁজছিল, তোমার ফোন কই? নাদিয়া অবাক হয়। ব্যাগ থেকে ফোন বের করে দেখে 9টা মিসড কল। ফোনের রিংটোন বন্ধ। নাদিয়া আর সময় ব্যয় না করে, সরি গাইস, আই হ্যাভ টু গো, এই বলে ছুটল। আচ্ছা থাক, আমরাও গেলাম। এই বলে রাফি, অর্করা চলে গেল। ওরা চলে যাওয়ার পর তিতির জারিনকে জিজ্ঞাসা করে, ডাক্তার শাফকাতের ডাকে নাদিয়া এভাবে ছুটে গেল কেন? তখন পাশ থেকে আরেকটা মেয়ে, নাম তার ফাইজা, এসে বলল, বিকজ দে আর কাপল। জারিন অবাক কণ্ঠে বলল, তোর ঘুম ভেঙেছে তবে? আজও সকালের ক্লাসটা মিস দিলি। এই মাসে 3 বার হলো, তাই না? প্রমিস, এরপর থেকে আর মিস করব না। সকালের ক্লাসে এত ঘুম আসে, উফ। ফাইজার কথায় তিতির হেসে দেয়। ফাইজা এখন বলে, চল নাস্তা করে আসি, তারপর তো আবার ক্লাস। ওরা বাকিরাও সায় দিয়ে ক্যান্টিনে যায়। বেলা 12টায় সাগর ও পলাশ এলাকার মোড়ের দোকানে এসেছে। চা পানি খেয়ে তিতিরদের বাড়ির দিকে বেরিয়েছে। সুজন বলে, আমায় ময়না পাখিটা তো এই সময়ে বাড়িতে থাকতো না, তার তো কলেজে আছে। তোর ডাক তো কলে গেদা বাচ্চা লইয়া হন। ঠিক কইছস, এই বাচ্চাটাই এখন ঝামেলা। পলাশের প্রত্যুত্তরে সুজন বলে, শাশুড়িরে একখান সালাম দিয়া আহি। পলাশ ও সুজন হাঁটতে হাঁটতে তিতিরদের বাড়ির সামনে চলে আসে। তারপর বাড়ির গেটের কাছে এসে ভেতরে ঢুকে কেচি গেটের সামনে দেখে তালা ঝুলানো। সুজন বলে, এখানে তালা কেন, কেউ নাই নাকি? বুঝতেছি না তো, কই গেছে? চল তো মোড়ের দোকানে গিয়া জিগাই। চল। ওরা আবারও মোড়ের দোকানে ফিরে যায়। গিয়ে দোকানিকে জিজ্ঞাসা করে, চাচা, তিয়াসের বাড়িতে তালা কেন? চা দোকানি চা বানাতে বানাতে বলল, পরশুদিন একটা আর্মির ট্রাক আসছিল, তারপর ওই বাড়ি থেকে কি কি জানি নিয়ে গেল। তবে খাটের পায়া দেখছি। তয় কয়দিন ধইরা তিয়াসের বইনের তো দেখি না। রাস্তা দিয়ে যাইতেও মা ভাবি মনে হয় বেড়াইতে গেছে। সুজন ও পলাশ টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে ভাবতে থাকে ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।